ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু তোমরা আলাইকুম। ওরা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? ম্যাম, মানে দুইটা একসাথে দেখা যাবে না ম্যাম, হয় আপনাকে দেখতে হবে ও নাইলে ম্যাম নিচে আচ্ছা, কিন্তু প্রেজেন্টেশন এটা দেখা যাবে। একটা কর্নারে আমাকে দেখতে পাবার কথা। আহ, ছোট কর্নারে একটা দেখতে পাবার কথা না? ম্যাম একটা কর্নার দেখতে দেখতে কর্নারে পাচ্ছি, আপনাকে ছোট দেখা করে যাচ্ছে দেখা ম্যাম। যাচ্ছে ম্যাম। হ্যাঁ, একটু দেখতে পারার কথা। ওকে, ঠিক আছে। তোমরা কেমন আছো বলো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি ভালো সবাই আছেন ম্যাম? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছো? জি ম্যাম, আল্লাহর দোয়া এখনো আছে ম্যাম, সুস্থ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাবা মা সবার, ভাই বোন পরিবার। আচ্ছা, শুরু করি আমরা আজকে। আমি আসলে আমার নিজেকে দেখতে পাচ্ছি না, আমাকে যে দেখতে কেমন দেখাচ্ছে বা আমি বুঝতে পারছি না যে আমি শুধু আমার স্ক্রিনটাই দেখতে পাচ্ছি, যদি এটা দেখা বেশি জরুরি ছিল না। যদিও শুরু করি আমি। জি ম্যাম। এই ক্লাসটা সম্ভবত ইসমাইল তোমাদের নিয়েছিল, আমার ঠিক মনে নাই। আমরা তো সবাই একসাথে সব দিন আসি না বলে আমরা ইনফরমেশন গুলো শেয়ার করতে পারি না। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নিওনাটোলজিতে রেসপিরেটরি ডিস্ট্রেসই হচ্ছে প্রধান সিমটম বা সাইনও বলতে পারো। যে কোনো ইলনেসে বাচ্চাদের শ্বাসকষ্ট নিয়ে বাচ্চারা আসে। কয়েকটা জিনিস বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে নবজাতক বাচ্চাদের, নিওনেটদের ক্ষেত্রে খুব কমন ম্যানিফেস্টেশন। তার মধ্যে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে একটা। অ্যাক্টিভিটি কমে যাবে যে কোনো ইলনেসে, এটা ধরো পেরিনেটাল ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, কনজেনিটাল কোনো হার্ট ডিজিজে তো হতেই পারে, ইভেন সেপ্টিসিমিয়াতেও বাচ্চারা রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। এমনকি কোনো বাচ্চা যদি সিভিয়ার জন্ডিস নিয়ে আসে, যার ধরো কার্নিকটেরাস, তারও কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে। আর কতগুলো কনজেনিটাল ম্যালফরমেশনের বাচ্চাও রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। সেটা কখন আমি তোমাদেরকে বলবো আর কি। তো যেহেতু বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা যদি কোনো ইলনেস দেখি বা কজ অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, বেশিরভাগ ক্ষেত্রে কার্ডিয়াক এবং সিএনএস। নিওনেটের ক্ষেত্রে হচ্ছে অন্যরকম। নিওনেটের ক্ষেত্রে কমন ম্যানিফেস্টেশন বা কমন কজ অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি ইজ রেসপিরেটরি কজ। তো রেসপিরেটরি ডিস্ট্রেস বাচ্চাদের ক্ষেত্রে কি দেখে আমরা বুঝবো নিওনেটের রেসপিরেটরি ডিস্ট্রেস, কি দেখে বুঝবো সেটা আমরা একটু দেখে নিব। কখন বলবো that the baby is having respiratory distress? মাহবুব কি থাকবা? দাও। আচ্ছা, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখার জন্য আমরা চারটা, দেখো এখানে লেখা আছে, চারটা পয়েন্ট আমরা দেখব। এই চারটা পয়েন্টের যে কোনো একটা থাকলে আমরা বুঝবো দ্যাট দ্য বেবি ইজ হ্যাভিং রেসপিরেটরি ডিস্ট্রেস। প্রথমটা হচ্ছে, ওই তোমরা জানো আইএমসিআই যেটা পড়ে আসছো, যে বাচ্চাদের একদিন থেকে, মানে ফ্রম বার্থ আপ টু 28 days অফ এজ নিওনেট, কিন্তু আইএমসিআই তে আমরা 2 মাস পর্যন্ত নিউনেটাল ক্যাটাগরিতে ফেলি। সো 2 মাস বয়স পর্যন্ত যদি রেসপিরেটরি রেট মোর দেন 60 breaths per minute থাকে, মোট কথা একটা নিউনেটের রেসপিরেটরি রেট মোর দেন 60 breaths per minute যদি থাকে, তাহলে ইটস এ সাইন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। আরেকটা সাইন তো আমরা জানি যে সাবকোস্টাল বা ইন্টারকোস্টাল রিসিশন বা রিট্রাকশন। আরেকটা হচ্ছে বাচ্চাটার গ্রান্টিং থাকতে পারে, কোকায়, যেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম আগে, যে উহ, এরকম একটা শব্দ করবে। আর একটা হচ্ছে সাইনোসিস থাকতে পারে। সাইনোসিসটা সেন্ট্রাল থাকাটা উচিত, কারণ নিওনেটের অ্যাক্রোসাইনোসিস বলে একটা জিনিস থাকে, হাত পাটা একটু নীল নীল থাকতেই পারে। এই যে আমরা চারটা জিনিসের কথা বললাম, রেসপিরেটরি রেট মোর দ্যান 60 breaths per minute, সাবকোস্টাল বা ইন্টারকোস্টাল রিট্রাকশন বা রিসিশন, গ্রান্টিং এবং সেন্ট্রাল সাইনোসিস,
এই দুইটা ক্যারেক্টারিস্টিকের যে কোনো দুটা, এই চারটা ক্যারেক্টারিস্টিকের যে কোনো দুটা থাকলেই আমরা বলে নিব, ধরবো যে এই বাচ্চাটার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে। এখন আমার কাউকে জয়েন করতে হলে কি করতে হবে বলো তো? এন্ড শোতে চলে যাব? কই রে মাউস, কই? ম্যাম অ্যাডমিট করে দিলেই হবে। অ্যাডমিটের জায়গাটাই পাচ্ছি না, দাঁড়াও দাঁড়াও, আমি আমার মাউসকে কই admit কই গেল ও? না, আমি ক্লিক শব্দ শুনতে পেলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এই চারটা ক্রাইটেরিয়ার যে কোনো দুটা ক্রাইটেরিয়াকে দেখে বলবো যে দ্য বেবি ইজ হ্যাভিং রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, কখনো কখনো কিন্তু আমরা এই ভুলটা করি। একটা বাচ্চা কাঁদছে, আমরা মাকে বলি মা একটু দুধ দেন তো, মা দুধ খাওয়াতে থাকে আর আমরা বাবুটার রেসপিরেটরি রেট কাউন্ট করি। এটা কিন্তু একটা ভুল টেকনিক। কারণ বাচ্চারা যখন দুধ খায় তখন কিন্তু খুবই এক্সাইটেড থাকে এবং দুধ খাওয়াটা একটা স্ট্রং এক্সারসাইজ। তো বাবু তখন হাঁপাতেই পারে। বাচ্চা যখন দুধ খাচ্ছে ওই মুহূর্তে আমরা রেসপিরেটরি রেট কাউন্ট করব না, এবং বাচ্চা শান্তশিষ্ট অবস্থায় অথবা ঘুমাচ্ছে, তোমার তো আমাদের অর্ডার মতো তো আর বেবি ঘুমাবে না। বেবিকে যখনই আমরা সামনে পাবো কান্নাকাটি নাই এবং দুধ খাচ্ছে না, এইরকম একটা শান্ত পরিস্থিতিতেই তার রেসপিরেটরি রেটটা কাউন্ট করব, এবং ইট শুড বি কাউন্টেড ফর অ্যাটলিস্ট 60 সেকেন্ডস। ফুল 1 মিনিট কাউন্ট করতে হবে। নিওনেটরা অদ্ভুত একটা শ্বাস নেয়, সেটা হচ্ছে কিছুক্ষণ, ধরো 10 সেকেন্ড 12 সেকেন্ড শ্বাস বন্ধ, তোমার তাকালে মনে হবে একেবারে আপনি, একটু পরে আবার ঘন ঘন হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে শুরু করে। তো তুমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বড়দের ক্ষেত্রে যেরকম আমরা শ্বাস কাউন্ট করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব না। পুরো 60 সেকেন্ড বাচ্চাদের কাউন্ট করতে হবে, নিওনেটের এবং সকল বাচ্চারই। আসলে যখন আমরা আইএমসিআই, তোমাদের শর্ট কেস থাকবে পরীক্ষার হলে, এটা কিন্তু মাথায় রাখবা। অনেকে এই ভুলটা করে ফেলো যে আল্লাহ আমার সময় মাত্র 3 মিনিট, আমি তাড়াতাড়ি 15 সেকেন্ড কাউন্ট করে 4 দিয়ে গুণ করে ফেলি, মাল্টিপ্লাই করে ফেলি। এটা কিন্তু করা যাবে না। পরীক্ষার হলেও আমরা যখন তোমাদের একটা আইএমসিআই শর্ট কেস থাকবে, পরীক্ষার হলেও যখন আমরা তোমাদেরকে দিব রেসপিরেটরি রেট কাউন্ট করার কথা, তখন পুরো 1 মিনিট কাউন্ট করতে হবে, নিওনেটে তো কাউন্ট করতেই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে নিওনেটের রেসপিরেটরি ডিস্ট্রেসটাকে, কজ গুলোকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে প্রিটার্ম বাচ্চা যাদের লাংস কম্পারেটিভলি ইম্যাচিওর, আরেকটা গ্রুপ হচ্ছে টার্ম বাচ্চা। তো তোমরা জানো প্রিটার্ম বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেসের কমনেস্ট কজ হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম সম্পর্কে আমরা পরে জানবো। এরপরে কমনেস্ট কজ হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া মানেই হচ্ছে তার শরীরে হাইপোক্সেমিয়া আছে, হাইপারকার্বিয়া আছে, মেটাবলিক অ্যাসিডোসিস আছে, সুতরাং তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতেই পারে। ইটস এ কম্বিনেশন অফ হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। তোমাদেরকে পড়ানো হয়েছিল, আরেকটু মনে করে দেখো, মনে পড়বে। সো পেরিনেটাল অ্যাসফিক্সিয়াতে বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, নিউমোনিয়াতে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, কোনো সন্দেহ নাই। মেটাবলিক কজ কিছু কিছু, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোগ্লাইসিমিয়া, ইভেন হাইপারগ্লাইসিমিয়াতেও রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। ফাইন। হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, গুড। আমার হাতে দাও, তাহলে সুবিধা হবে। আমি তোমার কাছ থেকে পরে এটা শুনে নেব। ওকে, ওরা তাহলে কোন স্ক্রিনটা দেখতে পাচ্ছে? এটা তাহলে আমরা প্রিটার্ম বাচ্চার কজ, রেসপিরেটরি ডিস্ট্রেসের কজ জানলাম। একটা হচ্ছে
রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, নিউমোনিয়া, কিছু মেটাবলিক ডিসঅর্ডার, টেম্পারেচার ইনস্টেবিলিটি, বাচ্চার খুব গরম গরম হয়ে আছে বাচ্চাটা, ধরো ইনকিউবেটর টেম্পারেচার আমরা মেনটেন করতে পারি নাই, বা মা খুব বেশি করে পেঁচায় রাখছে হিটারের কারণে, অথবা হতে পারে যে বেবিটার হাত পাটা খুব ঠান্ডা হয়ে আছে, হাইপোথার্মিক বেবি, তাহলেও কিন্তু বেবি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। মা দুধ খাওয়াচ্ছিল, হঠাৎ করে দেখা গেল যে খাবারটা শ্বাসনালীতে ঢুকে গেছে, মিন্স ইসোফেগাসে না গিয়ে ট্রাকিয়াতে ঢুকে গেছে, সো ইটস অ্যাসপিরেশন, তাহলে তো শ্বাসকষ্ট হবেই, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। আগেই বলছিলাম যে সেপ্টিসেমিক বাচ্চাও রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। সেপ্টিসেমিয়াতে আমরা জানি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মেটাবলিক অ্যাসিডোসিসে বাচ্চা তো শ্বাসকষ্ট নিয়ে আসতেই পারে। নিউমোথোরাক্স আমরা তোমাদেরকে এক্সরে দেখাবো, আমরা কিন্তু আমাদের এনআইসিইউ তে নিউমোথোরাক্সের বেবি অনেক পাই, অনেক আসে আমাদের কাছে। এটা আয়াট্রোজেনিকও হতে পারে অনেক সময়, আবার স্পন্টিনিয়াসও হতে পারে। পলিসাইথিমিয়ার বেবিরা যেহেতু হাইপার ভিসকোসিটি থাকে ব্লাডে, তাহলে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। এনিমিয়ার পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, সেটাতেও রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, এটা তোমরা জানো। আর হাইপোভলিউমিয়া, হাইপারভলিউমিয়া, শক, যে কোনো শকে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। এই যে আমরা এতক্ষণ এতগুলো কজ দেখলাম, গুনে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10টা কজ দেখলাম। তার মধ্যে 1 নম্বর যে কজটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা শুধুমাত্র প্রিটার্মের জন্য স্পেসিফিক, এটা বাদে অন্য যে সবগুলোই টার্ম প্রিটার্ম সব ক্ষেত্রেই আসতে পারে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। টার্ম বাচ্চার ক্ষেত্রে দেখো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া চলে আসছে 1 নম্বরে। কেন আসছে? কারণ টার্ম বাচ্চার লাংসটা কম্পারেটিভলি ম্যাচিওর থাকে, তাহলে টার্ম বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হওয়ার সম্ভাবনাটা কম, প্রিটার্ম বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, টার্ম বাচ্চা তাহলে 1 নম্বর কজ কোনটা? সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, অর্থাৎ বাচ্চা জন্মের পর পর স্পন্টেনিয়াস রেসপিরেশন নেয় নাই, and the baby is having hypoxemia, hypercarbia, metabolic acidosis. So parental asphyxia is the commonest cause of respiratory distress in term neonate. আরেকটা ডিসঅর্ডার টার্ম নিয়ার টার্ম বাচ্চাদের আমরা কমনলি দেখি, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন। এটা সহজ কথাটা হচ্ছে ডিলেড ক্লিয়ারেন্স অফ লাং ফ্লুইড। এই ব্যাপারটা আমরা পরে দেখব। ব্যাপারটা কি, টিটিএন তোমরা যখন আমাদের সাথে এনআইসিইউ তে ইনশাআল্লাহ ইন্টার্ন করতে আসবা, তখন দেখবা ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্নের বাচ্চা প্রতিদিন 1টা 2টা আসতেই থাকে এনআইসিইউ তে। আমরা পরে জানবো ব্যাপারটা ডিটেলস। অ্যাসপিরেশন অফ অ্যামনিওটিক ফ্লুইড হতে পারে, মিকোনিয়াম হতে পারে, ব্লাড হতে পারে, তবে মিকোনিয়াম অ্যাসপিরেশন ইজ দ্য কমনেস্ট cause of respiratory distress, one of the commonest causes in term babies. Pneumothorax, এটা আমরা জানবো। নিউমোনিয়াও হতে পারে বাচ্চাদের যদি তোমার দেখা যায় যে প্রলং রাপচার অফ মেমব্রেন, তোমরা জানো প্রলং বা প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বলতে আমরা বুঝি মায়ের রাপচার মেমব্রেনটা যদি 18 ঘন্টার বেশি, if it persists for more than 18 hours, তাহলে বাচ্চাটা সেপসিসের জন্য রিস্ক ফ্যাক্টর, বাচ্চাটা নিউমোনিয়ার জন্য রিস্ক ফ্যাক্টর। এবং নিউমোনিয়াটা কনজেনিটালি, মানে মার ইউটেরাস থেকে সে নিউমোনিয়া নিয়ে আসতে পারে। আর সেপ্টিসেমিয়া বা ইনফেকশন তো তোমরা জানোই, আমরা দেখে ফেলছি। এখন আমরা যেটা করব, দেখবো যে 2 ক্ষেত্রে আমরা যে রেসপিরেটরি ডিস্ট্রেস গুলো পেতে পারি। কোয়ানাল অ্যাট্রিশিয়া, কোয়ানাল অ্যাট্রিশিয়া কথাটার মানে হচ্ছে নেয়ার্স যে থাকে, মানে নাকের ছিদ্র বন্ধ। বাইলেটারাল কোয়ানাল অ্যাট্রিশিয়া কিন্তু আমরা পাই 2-1টা কেস আমি দেখেছি, 2 সাইডে নাকের ছিদ্র বন্ধ। আর বাচ্চারা যেটা করে, ঘুমালে পরে মুখ বন্ধ করে ফেলে, মুখ বন্ধ উপরে নাকও বন্ধ, বাচ্চা তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো তখন আবার হা করে চিৎকার করতে শুরু করলে শ্বাসকষ্টটা কমে আসে।
ট্রাকিয়া আর ইসোফেগাস যেহেতু প্যারালাল দুটো টিউব, এই দুইটার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয়ে যেতে পারে। একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি এমব্রায়োলজি যখন পড়ছে তোমরা দেখছো যে ট্রাকিয়া থেকে বা প্রিমিটিভ গার্ড থেকেই কিন্তু লাং বার্ড বের হয়ে লাংস তৈরি হয়। তাহলে ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে কিন্তু একটা কমিউনিকেটিং চ্যানেল তৈরি হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলি ট্রাকি ইসোফেজাল ফিস্টুলা। এবং বাচ্চার যখন আমরা খাবার খাওয়াতে শুরু করি বা মা খাবার খাওয়াতে শুরু করে, তখন দেখা যায় যে ইসোফেগাস থেকে খানিকটা দুধ ট্রাকিয়াতে চলে গেল এবং সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। ডায়াফ্রামেটিক হার্নিয়া তোমরা জানোই, আমরা ছবি দেখব পরে, যে পোস্টেরিয়র ল্যাটারাল ওপেনিং, কতগুলো ওপেনিং থাকে ডায়াফ্রামে, যে কোনো একটা ওপেনিং থেকে অ্যাবডোমিনাল কন্টেন্ট যদি চেস্ট ক্যাভিটিতে ঢুকে চলে আসে, ইন্টেস্টাইন আসতে পারে, কখনো কখনো এত বড় ওপেনিং থাকে, ওপেনিংটা এত বড় যে অ্যাবডোমিনাল কন্টেন্টের মধ্যে গাট লিভার সব চলে আসে চেস্ট ক্যাভিটিতে, এবং এটা লাংসটাকে কম্প্রেস করে দেয় একপাশে। অ্যাবডোমিনাল কন্টেন্টের কারণে লাংস এক্সপান্ডেড হতে পারে না এবং সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। কোনো একটা কারণে যদি সার্ভাইকাল এরিয়াতে ইনজুরি হয় বা তোমার সার্ভাইকাল এরিয়াতে কোনো কম্প্রেশন হলে পরে দেখা যায় যে ডায়াফ্রামে যে নার্ভ সাপ্লাই দেয়, যে যে C4 সার্ভাইকাল 4 যে স্পাইনাল নার্ভ, সেটা প্যারালাইসিস হয়ে গেলে পরে তো না, ডায়াফ্রাম প্যারালাইসিস হলে আর ডায়াফ্রামে তো রেসপিরেশনের মেজর মাসেল, তাহলে শ্বাসকষ্ট হবে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি থাকে, বাচ্চাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর নিয়ে আসতে পারে, যে কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথিও হতে পারে। হঠাৎ করে বাচ্চার ইন্ট্রাক্র্যানিয়াল হেমোরেজ শুরু হলো, বা ইন্ট্রাভেন্ট্রিকুলার, প্রিটার্ম বাচ্চাদের একটা কমন কমপ্লিকেশন হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, তখন শ্বাসকষ্ট থাকতে পারে। আবার হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি যদি থাকে, তখনও কিন্তু বাচ্চাটা শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে আমাদের কাছে। এইবার আমরা জানবো রেসপিরেটরি ডিস্ট্রেস সম্পর্কে। যদি আমরা বলি যে ধরো 10টা বাচ্চা আমাদের NICU-টা থাকবে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের, এবং এই 7টা বাচ্চা যেটা আসলো তাদের মধ্যে ম্যাক্সিমামে থাকবে প্রিম্যাচিউর। আচ্ছা, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কতটার মানে কি? সেই রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা প্রিম্যাচিউর বাচ্চাদের হবে, এবং এর শ্বাসকষ্টটার কারণ হচ্ছে তার সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি, সারফেক্টেন্ট তৈরি হয় নাই অথবা ইনঅ্যাডিকুয়েট। এবং সারফেক্টেন্ট তৈরি হয় যে টাইপ 2 নিউমোসাইট, এটা 24 উইকস এর আগে তৈরি হয় না। It's not present in the alveolar cells before 24 weeks of gestation. 24 weeks of gestation থেকে সারফেক্টেন্ট তৈরি হয়, যে সেল টাইপ 2 নিউমোসাইট সেটা অ্যাপিয়ার করতে শুরু করে। কথাটার মানে হচ্ছে 24 উইকসে যদি কোনো বেবি ডেলিভারি হয়, after 24 weeks completed, after completed 24 weeks of gestation, তাহলে আর তোমার যদি ইন্টেন্সিভ কেয়ার খুবই সুপার স্পেশালিটি থাকে, তাহলে আল্লাহর রহমতে ওই বেবিটা সার্ভাইভ করে যেতে পারে, বিকজ ইউ আর হ্যাভিং টাইপ 2 নিউমোসাইট টু প্রডিউস সারফেক্টেন্ট। বাইরের কান্ট্রিতে এই জন্য 24 উইকসকে মিনিমাম এজ অফ সার্ভাইভাল বলা হয়। 24 উইকস অফ জেস্টেশনকে মিনিমাল এজ অফ সার্ভাইভাল বলা হয়। অনেক কান্ট্রিতে আছে 24, 25, 26 উইকসে বেবিকে সার্ভাইভ করাতে পারে ওরা। তাহলে আমরা জেনে ফেললাম যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সির জন্য, এবং এটা প্রিম্যাচিউর বাচ্চাদের হবে। এবার ক্লিনিক্যাল ফিচারে যদি আমরা আসি, তাহলে দেখা যাবে যে 34 সপ্তাহের নিচের বাচ্চাদের বেশি হয়।
আমরা 34 সপ্তাহের নিচে ধরো 31, 32, 29, 30, 27, 28, 26 এই জেস্টেশনে বাচ্চাদেরকে পাই এবং রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে পাই। তবে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যদি কোনো ম্যাটার্নাল কোনো ইলনেস বা বেবির কোনো ইলনেস যেটা ইন ইউটেরো ছিল, সেটা টাইপ 2 নিউমোসাইটকে সারফেক্টেন্ট তৈরি করতে প্রিভেন্ট করে। ইট প্রিভেন্টস টাইপ 2 নিউমোসাইট টু প্রডিউস সারফেক্টেন্ট। সেই ক্ষেত্রে ইভেন নিয়ার টার্ম বাচ্চা, ধরো 36 উইকস একটা বেবি বা 37 উইকস এর একটা বেবিও কিন্তু আমাদের কাছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে আসতে পারে। এবং আমরা এই ধরনের বাচ্চাদেরকে কমনলি পাই ইন ইনফেন্ট অফ ডায়াবেটিক মাদার। মার যদি ডায়াবেটিস থাকে, মায়ের হাইপারগ্লাইসেমিয়া প্রিভেন্টস বেবিজ নিউমোসাইট টু প্রডিউস সারফেক্টেন্ট। তাহলে মায়ের যদি ডায়াবেটিস থাকে, 35, 36, 37 উইকস এর নিওনেটো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে আমাদের কাছে আসতে পারে। অন দি কন্ট্রারি, মার শরীরে যদি কোনো কারণে কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন বেশি থাকে বা অপটিমাল থাকে যদি, তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কম হবে। কথাটার মানে হলো, কোনো মা যদি স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে, যেমন ধরো একটা ওয়ার্কিং লেডি বা কোন একটা খাইট্টা খাওয়া মা যেটাকে আমরা বলি, রাস্তাঘাটে কাজ করতেছে, বস্তিতে কাজ করতেছে, খেটে খেটে, বা গ্রাম দেশের মহিলারা স্ট্রেসে থাকে, শারীরিক পরিশ্রম করে, ফিজিক্যাল এক্সারসাইজ বেশি করে, এদের এই মায়েদের বাচ্চাদের প্রিটার্ম বেবি হলেও দেখা যায় যে সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি থাকে না, সুন্দর মতো বাচ্চারা, ইভেন 28 উইকস এর বাচ্চাও আরডিএস থাকে না, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকে না। তো আমরা বুঝলাম যে সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি কোনো কোনো ক্ষেত্রে টার্ম বাচ্চারও হয়ে যেতে পারে, আবার প্রিটার্ম বাচ্চারও নাও হতে পারে। ইন জেনারেল আমরা মাথায় রাখবো প্রিটার্ম বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবে। আমরা যখন আমাদেরকে পরীক্ষার হলে বা ভাইবা বোর্ডে অথবা রিটেন পরীক্ষার সময় এই প্রশ্নটা যদি আসে বা জিজ্ঞেস করা হয় যে একটা প্রিটার্ম বেবি 32 উইকার, 1200 গ্রাম, ভেরি লো বার্থ ওয়েট, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে তোমার কাছে আসছে, তখন কিন্তু ডায়াগনোসিস কি জিজ্ঞেস করলে তোমাদেরকে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমই বলতে হবে, কারণ ওখানে আমি প্রিটার্ম কথাটা উচ্চারণ করেছি। তাহলে ওই যে আমরা বলেছিলাম যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের ফিচারগুলো, রেসপিরেটরি ডিস্ট্রেসের ফিচারগুলো কি কি, তার মধ্যে ট্যাকিপনিয়া থাকবে, চেস্ট রিট্রাকশন থাকবে, গ্রান্টিং থাকবে এবং সাইনোসিস থাকবে। সাধারণত রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের বাচ্চার এই চারটা ফিচারই একসাথে থাকে, ট্যাকিপনিয়া, চেস্ট রিট্রাকশন, গ্রান্টিং, সাইনোসিস, চারটাই থাকে। আর ইউরিন আউটপুট কম থাকতে পারে বাচ্চাদের, আমরা অতটা ঠিক মনিটর করতে পারি না, প্যাম্পার্স পরানো থাকে। তবে একটা যখন বাচ্চা রিকভার করতে শুরু করে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থেকে, তখন দেখা যায় যে বাচ্চাদের ইউরিন আউটপুটটা বেড়ে যায়। ইমপ্রুভমেন্ট হ্যাপেন্স উইথ ডায়ুরেসিস। এটার ক্লিনিক্যাল কজটা বা মানে ফিজিওলজিক্যাল ব্যাপারটা কি এটা ঠিক আমরা জানি না, কিন্তু যখনই দেখা যায় সিভিয়ার থাকে বাচ্চাটা, তখন ইউরিন আউটপুট কম থাকে, ইমপ্রুভমেন্ট শুরু হলে ইউরিন আউটপুট বেড়ে যায়। এখানে আগের স্লাইডটা আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে দেখো লিখছি যে বাচ্চাটার শ্বাসকষ্ট শুরু হবে জাস্ট আফটার বার্থ, জন্মের পরপর শ্বাসকষ্টটা শুরু হবে, রেসপিরেটরি ডিস্ট্রেসটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। 2 ঘন্টা যেরকম রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, 4 ঘন্টা বয়সে রেসপিরেটরি ডিস্ট্রেস আরো বেড়ে যাবে, 5 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা রেসপিরেটরি ডিস্ট্রেস আরো অনেক বাড়বে, 24 ঘন্টা, 48 ঘন্টা ম্যাক্সিমাম রেসপিরেটরি ডিস্ট্রেস, এবং অ্যারাউন্ড 72 আওয়ার্স রেসপিরেটরি ডিস্ট্রেসটা কমে যেতে থাকে। কেন কমে যেতে থাকে? কারণ তখন বডি ইটসেলফ stimulates type 2 pneumocyte to produce surfactant. এই কথাটাই পরের লাইনে আমরা লিখেছি। এই অনেক সময় আমরা যখন বাচ্চাকে ম্যানেজ করি বা রোগীর লোকদেরকে যখন কাউন্সিলিং করি, তখন এই কথাটা কিন্তু বলে দেই
যে আপনার বেবিকে তো 4 ঘন্টা বয়সে নিয়ে আসছেন, 6 আওয়ার্স বা 12 আওয়ার্স বা 24 আওয়ার্স, 48 আওয়ার্সে কিন্তু এই শ্বাসকষ্টটা আরো বেড়ে যাবে এবং 72 আওয়ার্সে গিয়ে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হবে। এখন কথা হচ্ছে, তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে কি ম্যাডাম আমরা 72 আওয়ার্স হওয়া পর্যন্ত বাচ্চাকে নিয়ে বসে থাকবো? আমরা বসে থাকবো না, কারণ এই যে বাচ্চাটা সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, এটাতে কিন্তু রেসপিরেটরি ফেলিওরে চলে যাবে, বাচ্চা এক্সস্টেড হয়ে হাইপোক্সেমিয়াতে অনেক সময় মারাও যেতে পারে, উই ক্যান লুজ দ্য বেবি। সেজন্য আমরা করি কি, এই যে তার শ্বাসকষ্টটা হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এটাকে মিনিমাইজ করার জন্য, হাইপক্সিয়াটাকে মিনিমাইজ করার জন্য, হাইপার কার্বিয়াটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমরা বাচ্চাকে ডিফারেন্ট মেথডে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে থাকি অ্যাকর্ডিং টু দ্য বেবিজ রিকোয়ারমেন্ট। কিছু বেবি আছে দেখা যাবে যে তাকে নেজাল অক্সিজেন দিলেই বেবি ভালো থাকছে, ওকে ফাইন, এটাতে আমরা কন্টিনিউ করি। কোনো বাচ্চা আছে আরো একটু অক্সিজেন সাপ্লিমেন্টেশন বাড়াতে হয়, কোনো বাচ্চাকে একদম মেকানিক্যাল ভেন্টিলেশনে যেতে হয়। আমরা অ্যাকর্ডিং টু বেবিজ নিড এবং বেবিজ কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য ইভ্যালুয়েশন অফ দ্য বেবি, আমরা বেবিকে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে থাকবো। তো দেখো এখানে 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 একটা নর্মাল, সরি, এটা একটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের বেবির হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড দেখো। এইখানে যেটা দেখা গেছে, অ্যালভিউলাইয়ের ভেতরে হায়ালিন মেমব্রেন বা হায়ালিন রিচ ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে আছে। এখানে একটু ছোট্ট করে প্যাথোফিজিওলজিটা বলি। রেসপিরেটরি ডিস্ট্রেস কথাটা, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সির জন্য, এবং সারফেক্টেন্ট কম থাকার কারণে অ্যালভিউলাই গুলো এক্সপান্ডেড হতে পারছে না। যখন অ্যালভিউলাই এক্সপান্ডেড হতে পারবে না, তখন অ্যালভিউলাইয়ের ভেতরে হায়ালিন রিচ ফ্লুইড অ্যাকুমুলেটেড হতে থাকে। এই যে এখানে দেখো হায়ালিন রিচ ফ্লুইড, অ্যালভিউলাইয়ের ভেতরে হায়ালিন রিচ ফ্লুইড, এখানে হায়ালিন রিচ ফ্লুইড, এবং এই হায়ালিন রিচ ফ্লুইডটা অ্যালভিওলার মেমব্রেনকে কভার করে রাখে বলে, রেসপিরেটরি মেমব্রেনকে কভার করে রাখে বলে গ্যাস এক্সচেঞ্জ হতে পারে না। তো গ্র্যাজুয়ালি আমরা যে এই যে বললাম 48 to 72 আওয়ার্স, এই সময়টাতে হায়ালিন রিচ ফ্লুইডটা ম্যাক্রোফেজ রিজার্ভ করে নিয়ে যায় এবং রেসপিরেটরি মেমব্রেন গেটস এনেবল, বিকামস এবল ফর গ্যাস এক্সচেঞ্জ। তাহলে ওই এ কারণে 72 আওয়ার্সে গিয়ে গ্র্যাজুয়ালি বেবিটা ইমপ্রুভ করতে শুরু করে। আমরা যদি বেবিকে জন্মের পর পর এই হায়ালিন রিচ ফ্লুইড তৈরি হবার আগে আগে, অ্যালভিউলার ভেতরে হায়ালিন রিচ ফ্লুইড অ্যাকুমুলেটেড হবার আগে আগে যদি আমরা তাকে আর্টিফিশিয়াল সারফেক্টেন্ট দিয়ে দিতে পারি, তাহলে লাংস এক্সপান্ডেড হয়ে যাবে এবং হায়ালিন রিচ ফ্লুইড অ্যাকুমুলেটেড হতে পারবে না, বেবি রিকভার করে যাবে। সো আমরা একটা এই সারফেক্টেন্ট দেওয়ার পরের অবস্থা দেখলাম, সারফেক্টেন্ট দেওয়ার পরে ইনস্টলেশন দেওয়ার পরে কি অবস্থা এটা দেখলাম, আর এটা হচ্ছে প্যাথোলজি অফ দি মানে হিস্টোপ্যাথোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা দেখো নর্মাল একটা এক্সরে, সুন্দর মতো একেবারে সুন্দর, এরিয়েশনটা খুব ভালো, নর্মাল অপটিমাম, যেটাকে বলে ট্রান্সলুসেন্সি, ট্রান্সলুসেন্সিটা খেয়াল করো। আর এর পরের স্লাইডটাতে আমরা দেখবো একটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের এক্সরে। গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, গ্রাউন্ড গ্লাস বললে আমরা আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমরা মাঝে মাঝে ট্রান্সপারেন্ট যে গ্লাস ডোর থাকে, সেটার মধ্যে একটা ঘোলা টাইপের পলিথিন কাভার বা প্লাস্টিক কাভার দিয়ে দেই, তখন যে ঘোলা ঘোলা দেখা যায় গ্লাসটা, ঠিক সেরকম এই যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, আমি জানি না তোমাদের প্রত্যেকের স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, গুড়ি 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 বালু 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 ভাব আছে, একদম মিহি 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 গুড়ি গুড়ি বালু বালু সাদা যে অংশটুকু, সেগুলো হচ্ছে কোলাপসড বা অবস্ট্রাক্টেড বা নন এক্সপান্ডেড অ্যালভিউলাই গুলো। আর যেই অ্যালভিউলাই গুলো একটু সাদা সাদা দেখা যাবে, যেখানে সরি কালো কালো দেখা যাবে, সেটা হচ্ছে এরিয়েটেড বা সেইগুলোর ভিতরে বাতাস ঢুকতে পেরেছে। তাহলে এটা একটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এবং এখানে ছোট্ট ছোট্ট এয়ারওয়ে গুলো দেখা যায়, কিন্তু এই যে পেরিফেরিতে দেখবা যেটাকে আমরা বলি এয়ার ব্রঙ্কোগ্রাম, মানে ব্রঙ্কিয়াল ট্রির ভেতরে এয়ারটা দেখা যাচ্ছে।
এটা কিন্তু অন্য কোনো ডিজিজে এরকম এয়ার ব্রঙ্কোগ্রামটা দেখা যায় না। আর বাচ্চাটার খুব সম্ভবত সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, সেখানে একটা এন্ডোট্রাকিয়াল টিউব ঢোকানো আছে। সো এক্স-রে ফাইন্ডিংস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ দি লাং ফিল্ডস উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম। কখনো কখনো লাং ফিল্ডটা এত বেশি সাদা হয়ে যায়, তার মানে বাতাস এত কম থাকে যে আমরা লিভার, হার্ট এবং লাংস এর অপাসিটি ডিফারেন্সিয়েট করতে পারি না। যেটা সিভিয়ার সেটাকে আমরা বলি হোয়াইট আউট লাংস। লাংস পুরো সাদা হয়ে গেছে। লাংস তো আমরা জানি যে নর্মালি কালো থাকার কথা, কিন্তু এখানে বাতাস না ঢোকার কারণে পুরো লাংস সাদা, হোয়াইট আউট লাংস হতে পারে। কত হচ্ছে আমরা কি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হওয়াটা প্রিভেন্ট করতে পারি কিনা? ক্যান উই প্রিভেন্ট দ্য অকারেন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম? পারি। প্রিম্যাচিউরিটি যদি কোনো ভাবে প্রিভেন্ট করা যায়, আমি জানি না কিভাবে প্রিম্যাচিউরিটি চেষ্টা করা হয়। অনেক সময় মার যদি কোনো ইনফেকশন থাকে, মার যদি কোনো ইলনেস থাকে, মাকে রেস্টে রাখা। অনেক সময় তোমরা জানো একটা মেথড আছে শিরোৎকার সুচার, সার্ভাইকাল ইনকম্পিটেন্সি থাকলে সেটা সেলাই করে দাও। কোনোভাবে চেষ্টা করার, কিছু চেষ্টা তো করাই যায় যাতে প্রিম্যাচিউরিটিটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। যদি কোনো কারণে টার্মিনেট করার দরকারই লাগে বা বেবিকে ডেলিভার করতেই হবে, তখন আমরা কিন্তু লাং ফ্লুয়েন্ট সিরিজ দিয়ে টেনে সেটাকে লাং ম্যাচুরিটি কতটুকু হলো সেটা দেখতে পারি। লাং ম্যাচুরিটি দেখতে পারি অ্যামনিওটিক ফ্লুইডে লেসিথিন আর স্ফিঙ্গোমায়ালিন। এমনি সার্ফেক্টেন্টের দুইটা উপাদান আছে, লেসিথিন আর স্ফিঙ্গোমায়ালিন। এদের পরিমাণটা দেখে, অ্যামনিওটিক ফ্লুইডে এদের পরিমাণটা দেখে আমরা ঠিক করতে পারি, উই ক্যান ডিটেক্ট ওয়েদার দ্য বেবিজ লাং ইজ ম্যাচিওরড অর ইম্যাচিওর। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাডাম বেবির লাংস ম্যাচিওর হলো কিনা সেটা অ্যামনিওটিক ফ্লুইড দেখে কি করে বুঝবো? এটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে যে আমি তুমি যে আমরা এখন শ্বাস নিচ্ছি, বাতাসে শ্বাস নিচ্ছি, আমরা ভেসে আছি বাতাসের সমুদ্রে। উই আর ফ্লোটেড ইন দি ওশান অফ এয়ার। আমরা অ্যাটমসফিয়ারে বাতাসের মধ্যে আছি। ঠিক একইভাবে একটা নিওনেট মার ইউটেরাসে পানিতে ভেসে থাকে বা পানিতে ডুবে থাকে, যেটাই বলো। তাহলে এই পানি কিন্তু বেবিটা এমনিটিক ফ্লুইডটাই কিন্তু ইনহেল করে, এক্সহেল করে। একেবারে আলট্রাসোনোগ্রামে দেখা যায় একটা বেবি নর্মাল রেসপিরেটরি মুভমেন্ট নিতে থাকে, সেটাতে প্রতিটা ইনহেলেশনের সময় এমনিটিক ফ্লুইড বেবির লাংসে ঢোকে, এক্সহেলেশনের সময় বেবি আবার বাতাসের বদলে ওই এমনিটিক ফ্লুইড বের করে দেয়। সো এমনিটিক ফ্লুইড ইন্সপিরেশন করে, আবার এমনিটিক ফ্লুইড এক্সপিরেশনও করে। তাহলে বেবির লাংসে তো এমনিটিক ফ্লুইড ঢুকছে, বের হচ্ছে, এবং তখন লাংস ম্যাচিউরেট হলো কিনা লেসিথিন স্ফিঙ্গোমায়ালিন রেশিওটা বা অ্যামাউন্টটা আমরা এ কারণে এমনিটিক ফ্লুইডে পেতে পারি। আর অ্যান্টিনেটাল, ওই যে তোমাদেরকে বলেছিলাম যে কর্টিসল জাতীয় হরমোন বা স্ট্রেস হরমোন টাইপ 2 নিউমোসাইটকে হেল্প করে বা স্টিমুলেট করে টু প্রডিউস সারফেক্টেন্ট। তো আমরা যদি বেবি ডেলিভারির আগে আগে মার শরীরে ডেক্সামিথাসোন, এটা কর্টিসল জাতীয় হরমোন, বা বিটামিথাসোন, বিটামিথাসোন ইজ বেস্ট, বিটামিথাসোন বা ডেক্সামিথাসোন যদি মারকে ইন্ট্রামাসকুলার দিয়ে দেই, মার শরীর হয়ে সেটা বেবির এমনি বেবি শরীরে যাবে প্লাসেন্টা কর্ড হয়ে, এবং দ্যাট উইল স্টিমুলেট টাইপ 2 নিউমোসাইট টু প্রডিউস সারফেক্টেন্ট। এটা কিন্তু করা হয়। প্রিম্যাচিওর যদি আসে আমাদের কাছে বেবিরা, তখন প্রিম্যাচিওর মা মনে হচ্ছে ইম্পেন্ডিং লেবার, মা লেবারে চলে যাবে বা বেবিকে ডেলিভারি করে ফেলতে হবে কোনো কারণে, ম্যাটারনাল ইলনেসের জন্য বা বেবির কোনো কারণে কমপ্লিকেশনের জন্য বেবিকে ডেলিভার করতে হবে, তখন আমরা ডেক্সামিথাসোন বা বিটামিথাসোন মাকে আইএম দিয়ে দিই। আরেকটা জিনিস যেটা করে ফেলতে পারি, আমাদের দেশে এখন অতখানি ডেভেলপড হয় নাই, বাইরে কান্ট্রিতে, ইভেন মিডল ইস্টে, সৌদি আরব, ওসব কান্ট্রিতে যারা মোটামুটি কিছুটা মানে ডেভেলপ, তাদের দেশেও প্রিম্যাচিওর বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথেই ওই লেবার রুমেই ইটি টিউব দিয়ে বাচ্চাটা লাংসে সারফেক্টেন্ট ঢুকায় দেওয়া হয়। সাথে সাথে সারফেক্টেন্টটা ঢুকাই দিলে যেটা হয় যে এমনিওটিক না, বাবুর লাংসে যে
হায়ালিন রিচ ফ্লুইড জমা হবার কথা, হায়ালিন মেমব্রেন যেটা লাংসের অ্যালভিওলের ভেতরে তৈরি হবার কথা সেটা আর তৈরি হয় না, এবং বাচ্চাটা রেসপিরেটরি ডিস্ট্রেসও হয় না। তাহলে আমরা কয়েকটা মেথডে প্রিভেন্ট করতে পারি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবার থেকে। একটা হচ্ছে প্রিম্যাচুরিটিটাকে প্রিভেন্ট করতে পারি, একটা হচ্ছে মাকে ডেক্সামেথাসোন দিতে পারি ডেলিভারি আগে। তবে একটা ব্যাপার, বেবি ডেলিভারির অন্তত 24 ঘন্টা আগে ডেক্সামেথাসোন বা বিটামিথাসোনের ডোজটা কমপ্লিট করতে হবে। তুমি একটা ডেক্সামেথাসোন আইএম দিয়ে মাকে এনশিওর করে দিলা বা মনে মনে ভাবলা যে না বেবির আর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবে না, এটা কিন্তু হবে না। কারণ অপটিমাম ডোজটা বেবির শরীরে যেতে হবে, বেবি টাইপ 2 নিউমোসাইট স্টিমুলেটেড হতে হবে, সারফেক্টেন্ট তৈরি হতে হবে। আর ডেলিভারির পরপর প্রোফাইলেকটিক্যালি আমরা সারফেক্টেন্ট দিয়ে দিতে পারি। ম্যাম ম্যাম হ্যাঁ, বেবি বলো। হওয়ার পরে আমি যেটা মানে আর্টিফিশিয়ালি দিব, তখন যে সারফেক্টেন্টটা দিব, বেবি তো হয়ে গেল, হুম 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 হ্যাঁ বাইরে থেকে দিব। হ্যাঁ, ইন্টারট্রাকিয়াল কিভাবে দিব আমি তোমাদেরকে দেখাবো, আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের বেবি আমাদের কাছে আসলো, আমরা কিভাবে ম্যানেজ করব। আমি নিওনেটোলজি ক্লাস যখন নিছি তখন বারবার তোমাদেরকে বলছি যে আমাদের প্রথম খেয়াল থাকতে হবে বেবিটা টেম্পারেচার মেনটেন করা। কিভাবে টেম্পারেচার মেনটেন করব? এটা হতে পারে যে বেবিকে আমরা হিটার দিয়ে রাখলাম, অথবা একটা ইনকিউবেটর কাচের বাক্সে রেখে দিলাম, অথবা বেবিকে উপর থেকে একটা ওয়ার্মার দিয়ে রাখলাম। যে কোনো একটা উপায় আমরা বেবিকে টেম্পারেচারটা মেনটেন করব। বেবির নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই বেবিটা কিন্তু হাইপার ভেন্টিলেট করবে, আর যত দ্রুত বাচ্চা শ্বাস নেবে এখন Yes, দেখতে ma'am. আচ্ছা, আমাদের ইলেকট্রিসিটি কানেকশন অফ হয়ে গেছিল। আমি কন্টিনিউ করব, শুনতে পাচ্ছ তোমরা? यस मैम सुनते पाচ্ছি। जी मैम। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? একজন একটু বলো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে টেম্পারেচারটা মেনটেন করব, বেবি হাইপার ভেন্টিলেট করবে, সেজন্য আমরা বেবির ফ্লুইড লেভেলটা ঠিকঠাক রাখবো। অনেক বেশি দ্রুত শ্বাস নিলে কিন্তু হাইপার ভেন্টিলেশন হবে, এবং হাইপার ভেন্টিলেশনে ইনসেন্সিবল ওয়াটার লস অনেক বেশি হবে। নিউট্রিশনের ব্যবস্থা তো আমরা রাখবোই, বেবিকে অক্সিজেন দিব। অক্সিজেন কি কি ভাবে দিব আমরা সেটা একটু পরে দেখছি। ওই যে যেটা বললাম যে আমরা বেবিকে সারফেক্টেন্ট দিব। সারফেক্টেন্ট দেওয়ার জন্য যেটা আমাদের দেশে যেটা মেইন অবস্টাকল সেটা হচ্ছে আমাদের দেশ কিন্তু সারফেক্টেন্ট বানাতে পারে না, ইন্ডিয়া যেমন বানাতে পারে। এই যে এখানে দেখো আমি নিওফ্যাক্টেন্ট একটা ছবি দিলাম সারফেক্টেন্টের, এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি বানায়। ইন্ডিয়াতে ওরা সারফেক্টেন্ট বানাতে পারে। ওরা করে যেটা সেটা হচ্ছে এনিমেলের লাংস থেকে সারফেক্টেন্ট কালেক্ট করে, কিভাবে করে জানি না, যাই হোক সারফেক্টেন্ট তৈরি করতে পারে ওরা। এবং যে কারণে আমরা যেহেতু তৈরি করতে পারি না, সেজন্য আমাদের দেশে সারফেক্টেন্টের দাম অনেক বেশি। এই যে নিওফ্যাক্টেন্ট পাওয়া যায়, আবার ইন্ডিয়ান আরেকটা কোম্পানি থেকে আমরা আনি, সেটা হচ্ছে সুরভান্টা নামে পাওয়া যায়। একটা সুরভান্টাতে থাকে তোমার 5 ml সারফেক্টেন্ট। এই 5 ml সারফেক্টেন্টের দাম হচ্ছে 26,000 টাকা। এখন গরিব লোকেরা তো পারেই না, অনেক বড় লোকেরাও পারে না। তো আমাদের দরকার হচ্ছে ডেলিভারির পরপর সারফেক্টেন্ট দিয়ে দেওয়া, 4 ঘন্টার সময় সারফেক্টেন্ট দেওয়া বা 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে যদি আমরা সারফেক্টেন্টটা বেবির ট্রাকের ভেতরে না দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওই যে হায়ালিন মেমব্রেনটা তৈরি হয়ে যাবে। হায়ালিন মেমব্রেন তৈরি হলে আর বেবি 48 ঘন্টা বা 72 ঘন্টার আগে রিকভার করবে না, এবং কমপ্লিকেশন ডেভেলপ করবে। সো আমরা, আমাদের যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে, যেমন ধরো স্কয়ার হসপিটালের রোগীরা বা ইউনাইটেড হসপিটালের পেশেন্ট যারা, তাদের কিন্তু অ্যাফোর্ডেবিলিটি থাকে, তারা বাচ্চাদের পেশেন্টের বা বেবির বাবা মাকে, পেশেন্ট পার্টিকে আগেই বলে দেয় যে আপনার বেবির যদি আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের সাইন দেখি তাহলে কিন্তু আমরা সাথে সাথে সারফেক্টেন্ট দিয়ে দিব। ওরাও রাজি হয়ে যায়, দিয়ে দিতে পারে। কিন্তু আমাদের এখানে ধরো এনামেও যদি একটা রোগী আসে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আমরা দেখতে পেলাম, আমরা তাকে বলি দেখেন আপনার সারফেক্টেন্ট কিনতে হবে, সারফেক্টেন্ট নিয়ে আসেন, আমরা লিখে দেই।
সে বাসায় যায়, টাকা আনে, টাকা জোগাড় করে, করতে 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 ধরো 24 ঘন্টা শেষ। তা আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা দিতে পারি, একজনকে দেই না তা না, তবে কমনলি আমরা দিতে পারি না, কিছু রেস্ট্রিকশন, কিছু মানে আমাদের লিমিটেশনস আছে। তো ইন্ট্রাট্রাকিয়াল সার্ফেক্টেন্ট দিতে পারি আমরা যে ক্ষেত্রে পসিবল। আর আমরা অক্সিজেন দিব। অক্সিজেন দেওয়ার জন্য একটা হচ্ছে নেজাল ক্যানুলা দিয়ে দিতে পারি। তোমরা ইতিমধ্যে করোনা ভাইরাস টাইরাস জেনে গেছো, নেজাল ক্যানুলা দিয়ে দেওয়া যায়, মাস্ক দিয়ে দেওয়া যায়, আমরা মাস্ক দিয়ে দিতে পারি। এটাতে যদি আমরা দেখি যে না বেবি রিকভার করছে না, বেবির রেসপিরেটরি ডিস্ট্রেস বেড়ে যাচ্ছে, তখন বেবিকে আমরা যেটা করি, একটা অক্সিজেনের বক্সের ভেতর ঢুকাই দিই, ছোট্ট হেড বক্স। অন্য কোনো সময় যদি আমি ছবি দেখাতে পারি তোমাদেরকে দেখাবো। অক্সিজেনের ছোট্ট একটা বক্স, বক্সের ভেতরে বেবির মাথাটাকে আমরা ঢুকাই দিই। এটা হতে পারে, যেটাকে অক্সিজেন হুড বলা হয়। অক্সিজেন হুডেও আসলে বাচ্চার শ্বাসকষ্ট কমে না, তখন আমরা বেবিকে পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিই। এটা ছবি আমরা পরে দেখব। পজিটিভ এয়ারওয়ে প্রেসার বা সিপ্যাপ, এটাতেও যদি বেবি শ্বাসকষ্ট না কমে, তখন আমরা মেকানিক্যাল ভেন্টিলেশনে যাই। তো সার্ফেক্টেন্ট ম্যানেজমেন্টের কথা যদি তোমাকে বলি, স্পেসিফিক ম্যানেজমেন্ট কি যদি জিজ্ঞেস করি, তাহলে কিন্তু বলবা সার্ফেক্টেন্ট দেওয়া। আরডিএস বা রেসপিরেটরি ডিস্ট্রেস ম্যানেজমেন্টের ফার্স্ট কথাই হচ্ছে সার্ফেক্টেন্ট দেওয়া, সেকেন্ড কথা হচ্ছে অক্সিজেন সাপ্লিমেন্টেশন, বাকিগুলো হচ্ছে সাপোর্টিভ। আচ্ছা, এই যে পজিটিভ এয়ারওয়ে প্রেসারের কথা বললাম, এটা আমাদের এনাম মেডিকেল কলেজের সিস্টারের ছবি। দেখো এই দিকে একটা যন্ত্র, লম্বা একটা এদিকে যন্ত্র দেখা যাচ্ছে। এই যন্ত্রটা দিয়ে হাই ফ্লো অক্সিজেন এবং হাই প্রেসারে এই মেশিনটা থেকে এখানে কিন্তু জেনারেট হচ্ছে। আমি পরে আরেকটা ছবিতে দেখাবো, বেবির নাকের ভেতরে ফোর্সিবলি পজিটিভ প্রেসার দিয়ে আমরা অক্সিজেন দিয়ে দিচ্ছি। এবং দেখো এই অক্সিজেন দেওয়ার ফলে এই বেবিটা তো প্রিটার্ম, দেখতেই মনে হচ্ছে লাল লাল টুকটুকে, আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছি প্রিটার্ম বেবি কেমন। এই বেবিটা প্রিটার্ম, বেবিটাকে আমরা মুখটা বন্ধ করে দিচ্ছি একটু টেপ দিয়ে, মুখ বন্ধ করে মানে চিনটাকে টেনে এই ক্যাপের সাথে আটকে দিচ্ছি, সো দ্যাট হা করে না থাকে। মুখটা বন্ধ থাকলে এটা দিয়ে যে পজিটিভ প্রেসারটা যাচ্ছে, বেবির লাংসটাকে আস্তে আস্তে এক্সপান্ড করে দেবে। ওইখানে দূরে দেখো ছোট্ট একটা মনিটর দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু বেবির অক্সিজেন এসপিও2 অক্সিজেন স্যাচুরেশন কিন্তু দেখাচ্ছে 94%। নিউনেটের জন্য 85 এর উপরে থাকলেই আমরা খুশি, সেখানে ওর 94% আছে, ভালো অক্সিজেন আছে ওর। এটা হচ্ছে সিপ্যাপ মেশিনটা, অক্সিজেন কানেকশন নেই আমরা, এই যে এখান থেকে অক্সিজেন কানেকশন আসছে, এখানে প্রেসার জেনারেটেড হয়, আর এইটা দিয়ে এই যে ভিতরে দেখো পেঁচানো 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 পেঁচানো, এইটা দিয়ে কিন্তু এই টিউবের অক্সিজেনটা গরম করা হচ্ছে। এটা হিটেড অ্যান্ড হিউমিডিফাইড, এইখানে পানি আছে, এটা দিয়ে হিউমিডিফাইড হচ্ছে অক্সিজেনটা, আর এটার ভিতরে যে ওয়্যারটা আছে এটা দিয়ে হিটেড হচ্ছে। হিটেড হিউমিডিফাইড অক্সিজেন বাচ্চাটার নাকের ভেতর যাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা দেখো ইনকিউবেটরের ভেতরে। সো দিস ইজ আ সিপ্যাপ মেশিন। আচ্ছা, এরপরে কেউ কি জয়েন হতে চাইলো কিনা আমি তো বুঝলাম না। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট ছিল আমাদের, অক্সিজেন সাপ্লিমেন্টেশনের সিপ্যাপটা আমরা দেখে ফেললাম। আর মূল কথাটা যেটা মেইন ম্যানেজমেন্ট বা স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ইন্ট্রাট্রাকিয়াল সার্ফেক্টেন্ট থেরাপি। এই যে এটা কিন্তু এটা যদিও মেনিকেন, এটা একটা পুতুলের ছবি। এই যে ইটি টিউব ঢোকানো আছে বেবিটার ট্রাকিয়ার ভেতরে, সরি আগেরটা দেখায় আগে একটু, ইটি টিউব ঢোকানো আছে বেবির, এর ভিতর দিয়ে এই যে এইটাতে সার্ফেক্টেন্ট, এই সিরিঞ্জে সার্ফেক্টেন্ট, এই সিরিঞ্জ দিয়ে পুশ করা হলে এইখানে ভালভের মাধ্যমে বাবুর ট্রাকিয়ার ভেতরে সার্ফেক্টেন্ট ঢুকে যাবে। আমরা কিন্তু এভাবেই দেই। এটা হচ্ছে সার্ফেক্টেন্টের সলিউশন, এই যে ঘোলাটে টাইপের থাকে, একটু ঘোলা ঘোলা ঔষধের মতন। এইটা বেবি, এটা সত্যি সত্যি একটা বেবির চোখ দেখা যাচ্ছে, দেখো ইটি টিউবটা বেবির লাংসে ঢুকে গেছে, এবং আমরা এই যে সার্ফেক্টেন্টটা এখানে পুশ করছি, এইটা সরাসরি বেবির ট্রাকিয়ার ভিতরে চলে যাচ্ছে। আমাদের ইউনিটে আমরা আমাদের এনআইসিইউতে যেটা করি সেটা হচ্ছে
এইরকম একটা টিউবের ভেতর দিয়ে পুশ করি। আমাদের টিউবটা এইভাবে, আমরা টিউবটা ট্রাকিয়ার ভেতরে ঢুকায় দেই, ট্রাকিয়ার ভিতরে ঢুকাই দিয়ে একটা এনজি টিউবের মতো ছোট্ট একটা টিউব ট্রাকিয়ার ভিতরে ঢুকাই দিয়ে সেইটা সিরিঞ্জের সাথে কানেক্ট করে আস্তে আস্তে পুশ করে দিই। সো বেবি ট্রাকিয়ার ভেতর হয়ে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দিয়ে লাংসের ভিতর চলে যায় এবং বেবি ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে। সো সারফেক্টেন্ট থেরাপি আমরা এখানে দেই, তার সাথে সাথে ওই যে সাপোর্টিভ থেরাপি গুলো। তবে একটা ব্যাপার হচ্ছে, যে বাচ্চাটাকে আমরা সারফেক্টেন্ট দিতে পারি এবং আর্লি দিতে পারি 6 ঘন্টার মধ্যে, সেই বাচ্চাটা কিন্তু অত বেশি অক্সিজেন সাপ্লিমেন্টেশন লাগে না। নেজাল ক্যানুলা বা মাস্ক দিয়ে বা অক্সিজেন বক্স, অক্সিজেন হুড দিলে বাচ্চা রিকভার করে যায়। কিন্তু যেই বাবা মা বাচ্চাকে সারফেক্টেন্ট কিনে দিতে পারেন না, সেই বাবা মা, সেই বাচ্চার জন্য কিন্তু আমাদেরকে ওই সিপ্যাপ এর দরকার লাগে বা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, মেকানিক্যাল ভেন্টিলেশন এইসবের প্রয়োজন পড়ে আর কি। এই বাচ্চাটা সিপ্যাপে আছে, কত ছোট বাচ্চা দেখো, এই বেবিটা কিন্তু সিপ্যাপ চলছে, বেবিটার পজিটিভ এয়ারওয়ে প্রেসারে চলছে। আচ্ছা, তাহলে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম সম্পর্কে কয়েকটা কথা মনে রাখবো, আবার একটু মনোযোগ দিয়ে শোনো। মনে রাখবো যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম 34 সপ্তাহের কম জেস্টেশন যেসব বেবিদের, তাদের হবে, এটা হবে সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সির জন্য, এবং এইটাতে বেবি ট্যাকিপনিয়া, গ্রান্টিং, চেস্ট রিট্রাকশন, সাইনোসিস নিয়ে আসতে পারে। শ্বাসকষ্টটা বা রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হবে জন্মের পর পর, গ্র্যাজুয়ালি খারাপ হতে থাকবে এবং খারাপ হতে 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 48 আওয়ার্সে ম্যাক্সিমাম খারাপ হতে পারে এবং 72 আওয়ার্সে গিয়ে রেসপিরেটরি ডিস্ট্রেসটা গ্র্যাজুয়ালি কমে আসতে থাকে, প্রোভাইডেড দ্যাট সেই লং 72 আওয়ার্স আমরা বেবিটাকে সার্ভাইভ করাতে পারছি এবং আমরা এডিকুয়েট সাপোর্ট, রেসপিরেটরি সাপোর্ট, অক্সিজেন সাপোর্ট তাকে আমরা দিয়ে রাখতে পারছি। এবং রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে ট্রাকিয়ার ভেতরে সারফেক্টেন্ট দিয়ে দেওয়া, এটা হচ্ছে স্পেসিফিক। সাপোর্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে যথেষ্ট পরিমাণে অক্সিজেন দেওয়া, টেম্পারেচার মেনটেন করা, ফ্লুইড নিউট্রিশন মেনটেন করা, অন্যান্য সাপোর্টিভ ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস, ইনফেকশন কন্ট্রোল এসব রাখা। এই হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের মূল কথা। আরেকটা কথা আসতে পারে, কেমনে এখন ম্যাম, সারফেক্টেন্টের ডোজ কি? সারফেক্টেন্টের ডোজ আবার সারফেক্টেন্টের ডোজ মোটামুটি 4 ml পার কেজি। এটা তোমার জানার দরকার নেই। সারফেক্টেন্ট দিতে হয়, এইটা মনে রাখলেই যথেষ্ট। তোমরা তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ সারফেক্টেন্ট দিতে হয়, এটাই তো তোমাদের মাথায় থাকে না পরীক্ষার হলে। 4 ml পার কেজি, ml এ হিসাব করা হয়, বুঝছো? 4 ml পার কেজি। আমরা তোমাকে ডোজ, সাধারণ সারফেক্টেন্টের ডোজ তো জীবনেও জিজ্ঞেস করব না। সারফেক্টেন্ট দিতে হবে ইন্ট্রাট্রাকিয়াল, এইটুকু বললেই আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম পড়ে ফেললাম। এবার আমরা বড় বেবিদের ক্ষেত্রে যে রেসপিরেটরি ডিস্ট্রেসটা হয়, ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ নিউবর্ন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, নর্মাল যখন একটা বেবি টার্মে আসবে, টার্ম, নিয়ার টার্ম বা একটা বেবি ধরো গ্র্যাজুয়ালি মা লেবারের দিকে যাচ্ছে, তো ওই সময়টাতে যেটা হবে, মায়ের একটু ফিজিওলজিটা জানি, মা যখন টার্মের দিকে যাচ্ছে, ধরো 39 উইকস, 40 উইকসে ডেলিভারি হবে, অ্যারাউন্ড 38-39 উইকসে কিন্তু প্লাসেন্টাল সেলগুলো ডিজেনারেট করতে থাকবে, আস্তে আস্তে কমে যেতে থাকবে সংখ্যায়। সো ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মাত্রাটা কিন্তু গ্র্যাজুয়ালি কমে আসবে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন যখন কমে যাবে, তখন কিন্তু তোমরা জানো আস্তে আস্তে অক্সিটোসিন রিলিজ বাড়বে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ বাড়বে। অক্সিটোসিন ইউটেরাসটাকে কন্ট্রাকশন করবে, আর রিদমিক কন্ট্রাকশন করবে, আর হচ্ছে
প্রোস্টাগ্ল্যান্ডিন সার্ভিক্সটাকে রাইপেন করে ডাইলেট করে দেবে, এবং এই অক্সিটোসিন প্রোস্টাগ্ল্যান্ডিনের ইস্ট্রোজেন প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যাবে, অক্সিটোসিন প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়বে, এই কম্বাইন্ড ইফেক্টেই কিন্তু একটা লেবার প্রোগ্রেস করবে। এই যে আমরা বললাম ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে গেল, অক্সিটোসিন বাড়লো, প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়লো, এই হরমোনগুলো কিন্তু বেবির শরীরেও ঢুকে যায় মায়ের ব্লাড থেকে। তো মায়ের শরীর বেবির শরীরে গিয়ে এই হরমোনগুলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম আর প্রোস্টাগ্ল্যান্ডিন অক্সিটোসিন বেশি, এরা যেটা করে, ওই যে বলছিলাম যে বেবি প্রত্যেকটা ব্রিদিং এ ইনহেল করে এমনেটিক ফ্লুইড, এক্সহেল করে এমনেটিক ফ্লুইড, এই যে পানিটা লাংসের ভেতরে থেকে যাচ্ছে, স্পঞ্জের ভেতরে বা ফোমের ভেতরে যেরকম পানি থাকে, এই যে এরকমটা এই জিনিসটা যেটা থাকছে সেটা কিন্তু তোমার এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যাওয়া এবং প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে যাওয়াতে ওই যে পানির পরিমাণটা এটা গ্র্যাজুয়ালি শেষের দিকে, টার্মের দিকে, লেবারের দিকে আসলে পরে বাচ্চার লাংসে যে এক্সেস ফ্লুইডটা থাকে সেটা গ্র্যাজুয়ালি কমে যায়। এটা নর্মাল ডেলিভারিতে হবে, বা তুমি টার্মে যখন পৌঁছাবা বা একটা টার্ম প্রেগনেন্সি যখন টার্মে যাবে, নিয়ার একদম টার্মে আসবে যখন 40 উইকসে 41 উইকসে, তখন কিন্তু লাংসে অলমোস্ট ফ্লুইড থাকে না বললেই চলে, এক্সেস ফ্লুইডটা থাকে না। কিন্তু এখন ধরো কোনো একটা কারণে মায়ের এক্সট্রিমলি মা কোনো একটা সিক, বা মার ধরো সিভিয়ার এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া, বা কোনো কারণে তোমাকে একটা সিজারিয়ান সেকশন করে ফেলতে হচ্ছে, বা মা ভাবলো বাবা ভাবলো যে চলো আমরা ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে বাবা মা হই, তাহলে বেবির তখন ধরো 36 উইকস অফ জেস্টেশন, আর গাইনি ম্যাডামও বললেন যে আচ্ছা ঠিক আছে ছুটিতে যাব, মালয়েশিয়া বেড়াতে যাব, সিজারটা করে দিয়ে যাই, তাহলে উনি কোনো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমলো না, প্রোস্টাগ্ল্যান্ডিন সারফেক্টেন্ট এইসব প্রোস্টাগ্ল্যান্ডিন বা তোমার অক্সিটোসিন বাড়লো না, এই ক্ষেত্রে কিন্তু বেবিটার লাংস ফ্লুইডটা ক্লিয়ার হলো না। আমরা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন অথবা ইলেকটিভ সিজারিয়ান সেকশন করলাম, বাচ্চাটাকে জাস্ট পানিটা থেকে তুলে আনলাম, কিন্তু নর্মাল ডেলিভারিতে যেটা হতো ওই হরমোনের কারণে বেবির লাংস ফ্লুইড কমে যেত, অথবা মা বেবিটাকে স্কুইজ করে 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 ওই ইউটেরাসের প্রতিটা কন্ট্রাকশনের সাথে লাংসটাও স্কুইজ হতো। নর্মাল যে ভ্যাজিনাল ডেলিভারিটা হয় তখনও কিন্তু বাচ্চাটা একটা ন্যারো পাথ হয়ে দিয়ে আসে, তখনও কিন্তু লাংসটা স্কুইজ হয়ে এক্সেস ওয়াটারটা বের হয়ে যেত। নর্মাল ডেলিভারিতে এটা পসিবল হতো, কিন্তু সিজারিয়ান সেকশন হওয়াতে সেটা হলো না, তাহলে বেবির লাংসে এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইড, এই এক্সেস ফ্লুইডটাও ধরো 70% বেবির ক্ষেত্রে বা না 70-80% বেবির ক্ষেত্রে বেবি যখন রেসপিরেশন নিতে শুরু করবে তখন ওই রেসপিরেশনের সাথে সাথে লাংসটা এক্সপান্ডেড হবে এবং বেবির যে লিমফেটিক ড্রেনেজ আছে, লিমফেটিক সিস্টেম কিন্তু লাংস থেকে ওই এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইডটাকে অ্যাবজর্ব করে নিয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে বা সাথে সাথে। কোনো কোনো বাচ্চাকে বলে জন্মের সাথে সাথে লাংস ফ্লুইড ক্লিয়ার হয়ে যায়, কোনো কোনো বাচ্চা 24 ঘন্টা বা 12 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম সময় লাগে লাংসের ফ্লুইডটাকে ক্লিয়ার হতে। তো যতক্ষণ পর্যন্ত এই লাংস ফ্লুইডটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ দ্য বেবি বিকামস ট্যাকিপ্নিক, একটু শ্বাসকষ্ট হতে থাকে। তাহলে দেখো এখানে কিন্তু আমি বলছি এটা টার্ম এবং নিয়ার টার্ম বাচ্চাদের এই শ্বাসকষ্টটা হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেসটা হতে পারে। ইলেকটিভ সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে হবে, এবং যেটা হবে সেটা হলো বেবির টা ওই যে যেটা বললাম যে হরমোনাল মিলিউ যেটাকে বলে, হরমোনাল মিলিউটা হ্যাম্পার হবার কারণে বারোটার পরে তাহলে হরমোনাল মিলিউটা, হরমোনাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল, বেবিটাকে মায়ের যে নর্মাল ডেলিভারিতে যে হরমোনাল চেঞ্জটা হতো এটা হলো না দেখে বেবির লাংসে পানিটা থেকে গেল, এবং ট্যাকিপনিয়া থাকবে, গ্রান্টিং থাকবে, সাইনোসিস থাকবে, প্রায় আরডিএস এর মতনই ফিচার। কিন্তু আরডিএস এ বেবি থাকবে বা রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমে বেবি থাকবে প্রিম্যাচিউর,
বেবিটা বেশি সিক দেখায় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের বাচ্চায়। আর টিটিনের বাচ্চাকে দেখা যায় যে হেলদি গোলগাল একটা বাচ্চা, মোটামুটি টার্ম 35 উইক, 36 উইক্সের, 37 উইক্সের একটা বাচ্চা, স্বাস্থ্য টাস্থ্য ভালোই বা টার্ম, কিন্তু একটু শ্বাসকষ্ট হচ্ছে। এটা দেখা যায়, ওই যে বললাম যে লাং ফ্লুইডটা অ্যাবজর্ব হয়ে যায় 24 ঘন্টায় বা 48 ঘন্টায়, ম্যাক্সিমাম 72 আওয়ার্স এর মধ্যে লাংস ফ্লুইডটা ক্লিয়ার হয়ে যায় এবং বেবি সুস্থ হয়ে যায়। এক্স-রে করলে আমরা দেখি যে যে ফিশার লাইন, স্পেশালি যে তোমার রাইট লাংসে যেমন 3টা লোব, লেফট লাংসে 2টা লোব, এই যে লোবের মাঝখানে যে ফিশার লাইন, সেখানে পানি দেখা যায়। আবার লাংসের ভেতরেও দেখা যায় যে পানি আছে, কিন্তু এক্সরেতে দেখা যায় যে লাংসটা হাইপার ইনফ্লেটেড হয়ে আছে, একটু খানিকটা বাতাস আছে, কিন্তু একটু একটু পানি থাকার কারণে বাতাসও আটকে থাকছে। এইখানে কিন্তু আরডিএস এর মতো গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হবে না, এখানে বরং হাইপার ইনফ্লেশন হবে। তো টিটিএনএ বাচ্চার ম্যানেজমেন্ট তাহলে আরডিএস এর বাচ্চার মতো কঠিন কিছু না, কিন্তু এটা সহজ হবে। এখানে আমরা টেম্পারেচার মেনটেন করব, একটু অক্সিজেন দিয়ে রাখবো। যদি বাচ্চার শ্বাসকষ্টটা বেশি থাকার কারণে দুধ টেনে খেতে না পারে, তখন বেবিকে আমরা একটু আইভি ফিড দিব, নিউট্রিশনের ব্যবস্থা করব। দুই একটা বাচ্চা, ধরো 5% বাচ্চা, 100টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চা যার কিনা টিটিএন আছে, তার কিন্তু ক্ষেত্রে কখনো কখনো এটা সিভিয়ার ফর্মে আসতে পারে এবং তখন মেকানিক্যাল ভেন্টিলেশন লাগে। তো ইন জেনারেল তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা বলবো অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিব, টেম্পারেচার মেনটেন করব, নিউট্রিশনের ব্যবস্থা করব। 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে বেবি শ্বাসকষ্ট রিজলভ করে যাবে। তো আরডিএস আর টিটিএন এর মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, বড় ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে আরডিএস এর বাচ্চা প্রিটার্ম হবে আর টিটিএন এর বাচ্চা হবে টার্ম অথবা নিয়ার টার্ম। আরডিএস এর এক্সরেতে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকবে, টিটিএন এর এক্সরেতে হাইপার ইনফ্লেশন থাকবে। এই দুইটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে। এই যে যেটা বলছিলাম যে টিটিএন এ হাইপার ইনফ্লেশন থাকবে, এবং এই যে দেখো এটা রাইট লাংসে ফিশারে কিন্তু দেখা যাচ্ছে, ফিশারে পানি দেখা যাচ্ছে টিটিএন এক্সরে। এইবার মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। মেকোনিয়াম লাংসের ভেতরে ঢুকে গেছে। মেকোনিয়াম মানে বেবির স্টুলটা, যেটা বেবি ফর লং 10 মান্থস, বেবি 10 মান্থস তো না, হয়তো দেখা যাবে যে গাটের সিক্রেশন জমা হতে শুরু করে 12 উইকস জেস্টেশন থেকে। তো 12 উইকস জেস্টেশন থেকে গ্র্যাজুয়ালি মিউকয়েড সিক্রেশন, তারপর একটু বাইল সিক্রেশন, এমনিটিক ফ্লুইড বেবি যেটা সোয়ালো করে সেটা কিছু সিক্রেশন জমে জমে মেকোনিয়াম তৈরি হয়। ব্ল্যাক স্টিকি আলকাট্রার মতো যে স্টুলটা থাকে, এটাই হচ্ছে মেকোনিয়াম। এখন আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার কথাটা একটু মনে করো। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া পড়েছিলাম যে the baby will have hypoxia, hypercarbia, metabolic acidosis, and which causes brain to be suppressed. ব্রেনের রেসপন্সটাকে সাপ্রেস করে দেয়, এবং ব্রেনের রেসপন্সটা অক্সিজেনের অভাবে সাপ্রেসড হয়ে গেলে পরে এতক্ষণেও যদি কেউ আসে, সেটা কি করে কি হবে, দাঁড়াও। আচ্ছা, ব্রেনটা সাপ্রেসড হয়ে গেল। ব্রেন যদি লং টার্ম সাপ্রেস থাকে, if the brain suffers from hypoxemia and hypercarbia for a prolonged period, vagal system gets activated. Parasympathetic system বা vagal nervous system gets activated, এবং অ্যাক্টিভেটেড হলে সব স্ফিংটার গুলো রিলিজ হয়ে যায়। তো অ্যানাল স্ফিংটারও যদি রিলিজ হয়ে যায়, লুজ হয়ে যায়, তখন কিন্তু বেবি মেকোনিয়াম পাস করে দেয় ইন ইউটেরো, ইন দি এমনিওটিক ফ্লুইড। এই যে এমনিওটিক ফ্লুইড যার মধ্যে বেবিটা ডুবে আছে, সেটা তো ক্লিয়ার হবার কথা মোটামুটি। সেটার মধ্যে বেবি যদি মেকোনিয়াম পাস করে দেয়, তাহলে সেই মেকোনিয়াম, তাহলে ওই যে বলছিলাম যে মেকোনিয়ামটা এমনিওটিক ফ্লুইডের সাথে মিশে গেল, আর
ওই এমনিটিক ফ্লুইড বেবি কিন্তু লাংসের ভিতরে নিচ্ছে বের করছে, নিচ্ছে বের করতেছে, নিচ্ছে বের করতেছে। তাহলে ওই মেকোনিয়াম লাংসের ভিতরে ঢুকে গেল। মেকোনিয়াম কিন্তু পার্টিকেল, মেকোনিয়াম হচ্ছে সলিড। ফ্লুইড যেমন ঢুকে বের হয়ে আসে অনায়াসে, কোনো কিছু রেখে আসে না, কিন্তু মেকোনিয়াম মিক্সড এমনিটিক ফ্লুইড যদি ঢুকে যায় তাহলে তো ওইটা চিকন ছোট 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 এয়ারওয়ে যেগুলো আছে সেগুলোকে ব্লক করে দিবে। তাহলে বেবি এমন হতে পারে যে মেকোনিয়ামটা সে নিল, খেয়ে ফেললো বা ইনহেল করলো, কিন্তু স্মল এয়ারওয়ে গুলোতে ঢুকলো না, তাহলে কিন্তু বেবি শ্বাসকষ্ট হয়তো হবে না। তখন আমরা তাকে বলি মেকোনিয়াম স্টেইনড এমনিটিক ফ্লুইড। কিন্তু বেবি যদি মেকোনিয়াম অ্যাসপিরেশন করার ফলে শ্বাসকষ্ট শুরু হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়, তখনই হয়ে যাবে সেটা মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। সোজা কথায় বেবির লাংসে মেকোনিয়াম ঢুকে যাবে, বেবি এমনিটিক ফ্লুইডে মেকোনিয়াম পাস করে ফেলবে এবং সেই এমনিটিক ফ্লুইড মেকোনিয়াম মিক্সড এমনিটিক ফ্লুইড লাংসে ঢুকে যাবে এবং লাংসের এয়ারওয়ে অবস্ট্রাক্টেড হয়ে যাবে। সো সাধারণত দেখা যায় যে মেকোনিয়াম পাস করার সাথে অ্যাসফিক্সিয়া থাকেই এবং এটাতে সিভিয়ার মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হওয়ার চান্স বেশি। তো গুড়ি গুড়ি ছোট 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 মেকোনিয়াম ছোট এয়ারওয়ে গুলাকে অবস্কিউর করে দেয়, বন্ধ করে দেয়। বন্ধ করে দিলেও যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে বেবিটা কিন্তু, যেহেতু ইন্সপিরেশনটা একটা অ্যাক্টিভ প্রসেস, কষ্ট করে হলেও বেবি বাতাসটা ভেতরে নিবে। আবার অন্যদিকে এক্সপিরেশনটা কিন্তু একটা প্যাসিভ প্রসেস, লাংয়ের রিকয়েল ওই বাতাসটাকে আমাদের ব্রেথ আউট করে। তো যখন মিকোনিয়াম ছোট ছোট মিকোনিয়াম এয়ারওয়ের ভিতরে ব্রঙ্কিওলের ভিতরে ঢুকে গেল, বাতাসটা কিন্তু লাংসের ভিতরে অ্যালভিওলের ভিতরে ঢুকতে পারে, কিন্তু প্যাসিভ প্রসেস হবার কারণে এয়ারওয়ে থেকে আর বাতাসটা বের হতে পারে না, এয়ারটা বের হতে পারে না। তাইলে আস্তে 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 বেলুনের মতো অ্যালভিওলাই ফুলতে থাকে, ফুলতে থাকে, ফুলতে 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 একসময় ঠাস করে ফেটে গিয়ে নিউমোথোরাক্স হয়ে যেতে পারে। তাহলে partial obstruction leads air trapping and pulmonary air leaks or pneumothorax। আর এই যে ঘুরি ঘুরি মেকোনিয়াম গুলো, এগুলো কেমিক্যাল নিউমোনাইটিস করে, লাংসে ইনফ্লামেশন হয় এবং এই ইনফ্লামেশন হলে সারফেক্টেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সারফেক্টেন্ট কিন্তু অ্যাক্টিভ থাকার কথা এই বাচ্চাটার। এই বাচ্চাটা সাধারণত ধরে নেওয়া যায় মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম টার্ম বাচ্চাদের হয়। তো টার্ম বাচ্চা তাহলে টাইপ 2 নিউমোসাইট ঠিকঠাক আছে, সারফেক্টেন্ট তৈরি হচ্ছিল ঠিকঠাক, কিন্তু কেমিক্যাল নিউমোনাইটিস কারণে সারফেক্টেন্ট প্রোডাকশন কমে যেতে পারে। আবার কেমিক্যাল মেডিয়েটার্সও রিলিজ হয় কেমিক্যাল মেডিয়েটার্স নিউমোনাইটিসের কারণে। সো দেয়ার ইজ ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন ইন দি লাংস এবং ফুল অবস্ট্রাকশন যদি থাকে কোনো এয়ারওয়ে, সেটার ডিস্টালি যে অ্যালভিওলাই থাকে সেগুলো কোলাপসও করে যেতে পারে, বাতাস ঢুকতেই পারলো না, একদম ফুল ব্লক, বাতাস ঢুকতেও পারলো না, কোনো কোনোটাতে হতে পারে, আবার কোনো কোনোটাতে বাতাস ঢুকলো আর বের হতে পারলো না, সেখানে আবার হাইপার ইনফ্লেশন অফ দি অ্যালভিওলাই হতে পারে এবং বেশি হাইপার ইনফ্লেশন হয়ে দেখা যায় যে রাপচারও হয়ে যেতে পারে। তাহলে অনেকগুলো সিকোয়েন্সেস হতে পারে এখানে। একটা হচ্ছে এয়ার ট্র্যাপিং হতে পারে, আরেকটা হতে পারে কোলাপস হতে পারে অফ দি এয়ারওয়েজ, কোলাপস হতে পারে অফ দি অ্যালভিওলাইজ, অথবা কেমিক্যাল, তিনটা জিনিস হতে পারে: হাইপার ইনফ্লেশন, কোলাপস অফ দি অ্যালভিওলাইজ এন্ড কেমিক্যাল নিউমোনাইটিস, তিনটা প্যাথোফিজিওলজি। এখন কথা হচ্ছে, হ্যাঁ বলো ম্যাম, প্যাথোফিজিওলজির আগের স্লাইডটা একটু দেওয়া যাবে? এটা। না ম্যাম, প্যাথোফিজিওলজি, হ্যাঁ ম্যাম এটা। দরকার নেই, এটা জরুরি কিছু না, কিছু না, জাস্ট অ্যাসফিক্সিয়া। ওকে ম্যাম। মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম সাধারণত অ্যাসফিক্সিয়ার সাথে রিলেটেড থাকে, এটা মাথায় রাখলেই হবে।
কথা নাই বার্তা নাই, একটা বাচ্চা কেন মেকোনিয়াম ইউটেরাসে পাস করবে এটাই জানা থাকা দরকার তোমাদের, যে অ্যাসফিক্সিয়া বা হাইপক্সিয়া হাইপারকার্বিয়াতে বেবিটার এই হতে পারে তোমার ভ্যাগাল স্টিমুলেশন হতে পারে, এবং ভ্যাগাল স্টিমুলেশন হয়ে স্ফিংটার রিলিজ হয়ে বেবি ইন ইউটেরো এমনিটিক ফ্লুইডে মেকোনিয়াম পাস করে ফেলতে পারে। আর মেকোনিয়াম পাস করলো কিছুটা সাধারণত ইন জেনারেল এই ঘটনাটা ঘটে, মেকোনিয়াম পাস করে ফেলে ইন ইউটেরো, এটা ঘটে সাধারণত প্রলং অবস্ট্রাক্টেড লেবারে। নর্মাল ডেলিভারি এবং প্রলং অবস্ট্রাক্টেড লেবার যদি থাকে তখন। এখন ধরো লেবার ইনিশিয়েটেড হয়ে গেছে, মায়ের কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু বেবি সাফারিং ফ্রম হাইপোক্সিমিয়া এন্ড বেবি মেকোনিয়াম পাস করে দিছে এমনিটিক ফ্লুইডে, তখন আমরা তাড়াতাড়ি লেবারটা ইনিশিয়েট করার চেষ্টা করবো, তাড়াতাড়ি আইদার চেষ্টা করবো নর্মাল ডেলিভারি থাকলে কোনো একটা অ্যাসিস্টেড ডেলিভারি করে ভেন্টোজ না ঠিক ওই যে ফোর্সেপ ডেলিভারি যেভাবে বেবিটাকে, আমার তখন মাথায় রাখতে হবে যে বেবিকে আমার তাড়াতাড়ি বের করে আনতে হবে। এটা করার জন্য আমি বেবিকে নর্মাল ডেলিভারিটা অ্যাসিস্ট করে ফেলবো অথবা সিজারিয়ান সেকশন করে ফেলার ব্যবস্থা করব। এবং বড় ব্যাপার হচ্ছে ওই যে বেবি রেসপিরেশনের সাথে যতটুকু ফ্লুইড নিচ্ছে, যতটুকু ফ্লুইড বেবি নিচ্ছে ততটুকু ফ্লুইডে কিন্তু সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মেকোনিয়াম লাংসে নাও যেতে পারে। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে বেবি ডেলিভারির পর যে হিউজ অ্যামাউন্টে সে একটা শ্বাস নিবে এবং ক্রাই করবে, কিরে এই জিনিসটা এর সাথে আমি কিভাবে কথা বলবো? এই রোকেয়া মোমো তুমি আমাকে শুনতে পাচ্ছ? এক্ষুনি জয়েন করলো যে রোকেয়া মোমো রোকেয়া মোমো এতক্ষণে জয়েন করলে হবে না তো, পার্সেন্টেজ দিব না আমি, এত দেরি করলে জয়েন করলে হবে না। আচ্ছা আমি তাহলে আমরা যেটা জেনে নিলাম সেটা হচ্ছে বেবিকে আমরা ডেলিভারির পর যে ফার্স্ট ক্রাই বা ফার্স্ট ব্রিদিংটা নিবে, সেই ব্রিদিং এ মেকোনিয়াম তার এয়ারওয়েতে, তার মুখের ভেতরে, তার ওরোফ্যারিংসে নাসোফ্যারিংসে, তার নাকে, তার মুখে যেই মেকোনিয়ামটা আছে সেটা যেন লাংসে ঢুকে না যায়। এটা আমাকে এক্সট্রিম কেয়ার নিতে হবে। সেই জন্য আমরা যেটা করব, দেখো আমি হলুদ করে লিখছি, আমাদেরকে ওরোফ্যারিঞ্জিয়াল সাকশন দিতে হবে বিফোর দ্য ফার্স্ট ক্রাই। প্রথম কান্নাটা করার আগে তার মুখের ভেতরে সমস্ত অ্যামনেটিক ফ্লুইড এবং মেকোনিয়াম আমাকে ক্লিন করে ফেলতে হবে। সেজন্য আমরা কি করব, মুখটা সাকশন দিব, নাক সাকশন দিব, পোস্টেরিয়র ফ্যারিংস সাকশন দিব। বেবিকে মাথ থেকে পুরোটা বের করার আগে, নর্মাল ডেলিভারি হলে আমরা মাথাটা মুখটা একটু দেখা যাওয়ার সাথে সাথে সাকার টিউব ঢুকাই দিব। সিজারিয়ান সেকশনেও আমরা বেবিকে পুরোটা বের করার আগে মাথাটা বের করেই সাকশন দিয়ে দিব। বেবি শরীর পুরোটা বের না করলে কিন্তু বেবি ব্রিদিংটা নেয় না, কান্নাটা শুরু করে না। তাহলে আমি কান্নাটা শুরু করার আগে মাথাটা বের করেই একটুখানি সাকশন দিয়ে মুখের ভেতরটা ক্লিন করে দিব। কিভাবে দেখো, এটা হচ্ছে সাকার টিউব। তোমরা যদি কোনো সিজারিয়ান সেকশন অ্যাটেন্ড করে থাকো তাহলে দেখবা এটা হচ্ছে সাকার টিউব। এই কানেক্টরটার সাথে আমরা মোটা একটা ইটি টিউব কানেক্ট করে দিই। এই ইটি টিউবটা দিয়ে একেবারে ট্রাকিয়া পর্যন্ত আমরা বেবিকে সাকশন দিয়ে মেকোনিয়ামটা ক্লিন করে দিই। আচ্ছা তাহলে আমরা এই যে কোন কোন ফিচার গুলো দেখলে আমাদের কাছে যদি বেবি আসে, ধরো তুমি লেবার রুমে, তখন তো তুমি দেখতেই পাচ্ছ এমনিটিক ফ্লুইডটা ইয়েলো বা গ্রিন, তখন তো তুমি ওই যে সাকশনটা দিয়ে দিবা। কিন্তু বেবি ধরো ওই প্রাইম হসপিটালে ডেলিভারি হলো বা কোনো একটা ক্লিনিকে বা সিঙ্গাইর বা সাভার উপজেলা হেলথ কমপ্লেক্সে বেবি ডেলিভারি হলো এবং বেবিটা মেকোনিয়াম স্টেইনড এমনিটিক ফ্লুইডে ডেলিভারি হয়েছে, তোমার কাছে তোমার এনআইসিইউতে নিয়ে আসছে, কি দেখে তুমি বুঝবা যে বেবির মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম? বেবিটা সাধারণত ম্যাচিওর হবে অথবা পোস্ট ম্যাচিওর হবে।
গ্রিনিশ ইয়েলো মেকোনিয়াম স্টেনিং থাকবে পুরো শরীরে। আম্বিলিকাল কর্ডটা সাদা থাকার কথা, সেটা হলুদ হয়ে থাকবে। আর নখের ভাঁজে, আঙ্গুলের নেইল বেডে দেখা যায় যে মেকোনিয়াম লেগে আছে। এবং বেবিটার ভেরিয়েবল সিভিয়ারিটিতে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, ট্যাকিপনিয়া, রিট্রাকশন, এক্সেসরি মাসেল গুলো ইউজ করবে, বেবি গ্রান্টিং থাকতে পারে। তখন দেখা যায় ওই যে বলছিলাম যে বেবির লাংস এর ভেতরে এয়ার ট্র্যাপিং হয়ে থাকতে পারে। সেই জন্য তোমরা যেটা পড়ছো যে এয়ার ট্র্যাপিং হলে পরে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডির পেশেন্টদের ব্যারেল শেপ চেস্ট হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যায়। এই মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমের বাচ্চাদেরও অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায় ডিউ টু এয়ার ট্র্যাপিং। তাহলে এই যে মেকোনিয়াম স্টেইন থাকবে বাচ্চা, ট্যাকিপনিক থাকবে, সাবকস্টাল ইন্টারকস্টাল ডিসিশন থাকবে, অ্যাক্সেসরি মাসেল গুলো ইউজ করবে, গ্রান্টিং থাকতে পারে এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়। একেবারে টিপিক্যাল এই ফিচার গুলো নিয়েই আমাদের এনআইসিইউ তে বাচ্চা আসে। তোমরা যখন ইন্টার্ন করবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে, তখন এরকম দেখতে পাবা। এক্সরেটা করলে আমরা কি কি দেখতে পাবো? আমরা ঠিক এইরকমই একটা জিনিস দেখতে পাবো। এই যে দেখো, এই গুড়ি গুড়ি, এই যে গুড়ি গুড়ি লেগে আছে, এগুলা কিন্তু মেকোনিয়াম। এই ওয়াইড স্প্রেড প্যাচি অপাসিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যামাউন্টে অ্যাসপিরেশন করলে কিন্তু সাধারণত দেখা যায় যে কোনো জিনিস অ্যাসপিরেট করলেই, যেহেতু রাইট ব্রঙ্কাসটা, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা স্ট্রেট, সেজন্য দেখা যায় রাইট লাংসে বেশি অ্যাসপিরেট করা এবং আপার লোবে বেশি, উপরের লোবগুলোতে বেশি, এবং মেকোনিয়াম ভরে আছে। এবং এই বাচ্চাটা সম্ভবত শ্বাসকষ্ট অনেক বেশি, সেজন্য কিন্তু তাকে একটি টিউব দেওয়া, এই যে এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া। তাহলে একটা হাইপার ইনফ্লেটেড চেস্ট থাকবে আর তার সাথে ওয়াইড স্প্রেড প্যাচি অপাসিটি থাকবে। কখনো কখনো সিভিয়ার কেসে একটা নিউমোথোরাক্সও পেতে পারো তুমি। সো ইটস অ্যান এক্সরে অফ মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। ম্যানেজ করব কিভাবে? যত এই বাচ্চাগুলো কিন্তু প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে আসে, ওই আরডিএস এর শ্বাসকষ্ট যেরকম রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমে শ্বাসকষ্টটা ঠিক এইরকমই বেশি। দেখা যায় যে এই বাচ্চাগুলোকে আমরা একটু নাড়াচাড়া করলেই শ্বাসকষ্টটা বেড়ে যায়, অস্থির হয়ে যায়। এই বাচ্চাগুলোকে আমরা যত কম হ্যান্ডলিং করব, তত এদের শ্বাসকষ্টটা কম হবে। টেম্পারেচার মেনটেন করব, গ্লুকোজ মনিটর করব, আইভি ফিডটা ঠিকঠাক মেনটেন করব এবং এডিকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিব। অ্যাসিডোসিস থাকলে কারেক্ট করব, কারণ এই বাচ্চারা বার্থ অ্যাসফিক্সিয়ার সাথে রিলেটেড। একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে আরডিএস বা টিটিএন কোনোটাতে কিন্তু বার্থ অ্যাসফিক্সিয়ার সাথে রিলেটেড না, কিন্তু এটা বার্থ অ্যাসফিক্সিয়ার সাথে রিলেটেড এবং এই বাচ্চাগুলোর অ্যাসিডোসিস থাকতে পারে। অ্যাসিডোসিস কারেক্ট করব আমরা এবং প্রয়োজনে এদেরকে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন দেব যদি রেসপিরেটরি ফেলিওরের ফিচার থাকে। আচ্ছা, তাহলে মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম চিনবো আমরা গায়ে স্টেনিং দেখে। বাচ্চাটার একটা বার্থ অ্যাসফিক্সিয়ার হিস্ট্রি থাকতে পারে, তারপরে হচ্ছে মার কোনো একটা রিস্ক প্রলং লেবারের হিস্ট্রি থাকবে, বেবি মেকোনিয়াম স্টেইনড বডি নিয়ে আমাদের কাছে আসবে এবং বেবির দেখা যাবে যে তার ট্যাকিপনিয়া, গ্রান্টিং, সায়ানোসিস, তার সাথে সাথে হাইপার ইনফ্লেটেড চেস্ট থাকবে। এক্সরেতে আমরা প্যাচি অপাসিটিস পাবো, হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড পাবো। ম্যানেজমেন্টে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দেব, টেম্পারেচার মেনটেন করব, মিনিমাল হ্যান্ডলিং করব, প্রয়োজনে মেকানিক্যাল ভেন্টিলেশন দেব। গ্র্যাজুয়ালি ওই মেকোনিয়াম গুলো ম্যাক্রোফেজ সিস্টেম ক্লিন করে ফেলে, যদিও সময় নেয় অনেক, কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে 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 দেখা যায় যে অক্সিজেন ডিপেন্ডেন্সি কমে যায়। আস্তে আস্তে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বেবিটাকে উইন করতে পারি। 7 দিন 10 দিন সময় লাগে যদিও, কিন্তু রিকভার করে যায় আস্তে আস্তে। নিওনেট শ্বাসকষ্ট নিয়ে আসলে পরে আরেকটা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে বা কজ চিন্তা করব আমরা, সেটা হচ্ছে কনজেনিটাল নিউমোনিয়া। কখন কনজেনিটাল নিউমোনিয়া নিয়ে বাচ্চা আসবে? মার এমনিউটিক ফ্লুইড যদি ইনফেক্টেড থাকে। কখন মার এমনিউটিক ফ্লুইড ইনফেক্টেড থাকে? যদি মায়ের প্রলং রাপচার অফ মেমব্রেন থাকে, মা যদি সেপ্টিসেমিক থাকে, মার যদি ইউটিআই থাকে, মায়ের ফাউল স্মেলিং পিভি ডিসচার্জ থাকে, লিউকোসাইটোসিস থাকে, যদি মোট কথা মায়ের শরীরে কোনো ইনফেকশন থাকলে বেবি কনজেনিটাল নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসতে পারে।
কনজেনিটাল নিউমোনিয়ার এক্সরে অনেক সময় আরডিএস এর এক্সরে মতো থাকতে পারে, কখনো কখনো সরি ক্লিনিক্যাল ফিচারটা আরডিএস এর ক্লিনিক্যাল ফিচারের মতো আসতে পারে। মোট কথা রেসপিরেটরি ডিস্ট্রেস এর ফিচার থাকবে, ট্যাকিপনিয়া, গ্রান্টিং, সাইনোসিস, চেস্ট রিট্রাকশন যে কোনটা থাকতে পারে। এবং এক্সরেতে বড় বাচ্চাদের নিউমোনিয়াতে যেরকম প্যাচি অপাসিটিস থাকতে পারে, ঠিক সেই রকমই প্যাচি অপাসিটিস নিয়ে আসবে। এবং নিউমোনিয়া যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেহেতু এই বাচ্চাগুলোর ম্যানেজমেন্টে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিব এবং অন্যান্য সাপোর্টিভ কেয়ার দিব, ধরো আইভি ফ্লুইড, টেম্পারেচার মেনটেনেন্স, ওইগুলো দিব। তাহলে কনজেনিটাল নিউমোনিয়ার ম্যানেজমেন্টে আমরা অ্যান্টিবায়োটিক স্পেসিফিক ম্যানেজমেন্ট, অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন দিতে পারি ফার্স্ট লাইন, সেকেন্ড লাইনে সেফটাজিডিম, অ্যামিকাসিন, সেপ্টিসিমিয়াতে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো পড়েছিলাম ওইগুলো বলে দিব, অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিব, আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট, টেম্পারেচার মেনটেনেন্স, নিউট্রিশন, ভাইটাল সাইন মনিটরিং, এগুলো কথা বলবো আমরা। শ্বাসকষ্টের জন্য যদি কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, যেমন সাইনোটিক হার্ট ডিজিজ, তো আমরা বলছিলাম যে 5টা টি পড়ছিলাম, যে ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস, টেট্রালজি অফ ফ্যালোস, ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, টোটাডারামানাস পালমোনারি ভেনাস ড্রেনেজ, এগুলো যে কোনো একটা যদি কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ থাকে তাহলে কিন্তু বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। তখন তো আমরা সাইনোসিস পাবো আর লাংসে অস্কালটেট করলে মারমার পাবো। ম্যানেজমেন্ট আমরা কনজেনিটাল হার্ট ডিজিজে পড়ছি। টেট্রালজি অফ ফ্যালার্সের বাচ্চাও নিউনেটে আসতে পারে শ্বাসকষ্ট নিয়ে। বলছিলাম যে আরেকটা কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউনেট ইজ নিউমোথোরাক্স। এই যে এই বেবিটা কিন্তু এখনো আমাদের এনআইসিইউ তে ভর্তি, বেড নাম্বার 16-এ ভর্তি। এই বেবিটা হঠাৎ করে দেখা গেল প্রিটার্ম ভেরি লো বার্থ ওয়েট বাচ্চা ভর্তি, আমরা জাস্ট নেজাল ক্যানুলা দিয়ে ওকে অক্সিজেন দিচ্ছিলাম, হঠাৎ করে আচ্ছা, কারেন্ট ব্যাক করছে তো এই জন্য ম্যাম আবার মেবি রিকানেক্ট করবে। আবার পাওয়ার কানেকশন ছিল। জি ম্যাম, এই যে আচ্ছা ম্যাম এখন শোনা যাচ্ছে আবার। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই বেবিটা আমাদের এনআইসিইউ তে ভর্তি আছে, 16-এ এখনো আছে আমাদের কাছে। বেবি প্রিটার্ম লো বার্থ ওয়েট, তেমন রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল না, আমরা বেবিটাকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে রাখছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন সন্ধ্যায় মেডিকেল অফিসার আমাকে ফোন করে বলল যে ম্যাডাম বেবিটা সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেছে। তো আমি বললাম ইমিডিয়েটলি একটা এক্সরে করো। তো আমাদের এনআইসিইউ তেই একটা পোর্টেবল এক্সরে মেশিন আছে, 5 মিনিটের মধ্যে বা 8-10 মিনিটের মধ্যে এক্সরেটা করা হলো। দেখা গেল এই যে দেখো পুরো রাইট লাং এর ভেতরে বাতাস জমে আছে, চেস্ট ক্যাভিটি ভরে আছে। এই যে এইটা হচ্ছে তোমার রাইট লাংটা বাতাস বের হয়ে চুপসে আছে, কোলাপস হয়ে আছে রাইট লাং। হার্ট কিন্তু এইদিকে চলে আসছে, হার্টটা এদিকে চলে আসছে, রাইট লাংসটা পুরোটা কোলাপস হয়ে, এইটা হচ্ছে নিউমোথোরাক্স। এটা থাকার পর এখন আমরা যেটা করলাম যে আমাদের সার্জনকে ডাকতে ডাকতে তো সময় লাগবে, সার্জন আসতে তো সময় লাগবে, এখানে একটা ড্রেন টিউব যে ঢোকাবো আমার তো টাইম দিতে হবে। ততক্ষণে আমাদের ডাক্তার বেবি যখন এত রেসপিরেটরি ডিস্ট্রেস, সাইনোসিস হয়ে যাচ্ছে, মানে সিভিয়ার রেসপিরেটরি ফেলিওর, ও তাড়াতাড়ি করলো কি একটা ভেন্টিলেট করে ফেললো, ইটি টিউব ঢোকাই দিল। দেখো এটা হচ্ছে ইটি টিউব, এরপর এটা নেক্সট এক্সরে, ইটি টিউব ঢোকানোর পরের এক্সরে, মানে ও এক্সরে প্রিপারেশন নিতে নিতে ইটি টিউব ঢোকায় ফেললো। তো ও আমাকে যখন এক্সরেটা পাঠালো তখন অলরেডি বেবি ইজ অন মেকানিক্যাল ভেন্টিলেশন, বাট দ্য বেবি ইজ হ্যাভিং রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং মজার ব্যাপার হচ্ছে এটা ধরো 1 ঘন্টা পরের এক্সরে, ওই যে ইটি টিউব দিয়ে এয়ার ফ্লো দেওয়ার ফলে এই লাংসটা কিন্তু আস্তে আস্তে করে এক্সপান্ড করে গেল। এবং এটা ধরো 2 ঘন্টা পরের এক্সরে লাংস কিন্তু এক্সপান্ডেড হয়ে গেল। তাও এখনো কিছুটা এয়ার লিক এখনো হচ্ছে, যে দেখো এই যে সাইডে দেখা যাচ্ছে। তো আল্লাহর রহমতে যেটা হলো এই যে আমরা একটু লো প্রেসারে লাংসটা এক্সপান্ড করে দিলাম, তাহলে আমাদের যে নিউমোথোরাক্সের যে বাতাসটা ছিল সেটা ড্রেন আর করতে হলো না কোনোভাবে, ইট হ্যাজ বিন কারেক্টেড। এবং ফর্চুনেটলি দ্য বেবি ডিড নট
need to introduce any drain tube. নিউমোথরাক্স হলে যে ড্রেন টিউবটা দেওয়ার দরকার পড়ে, এই বেবির ক্ষেত্রে পড়ে না, এবং আস্তে আস্তে আমরা ধরো 2-3 দিন তাকে 3 দিনের মতো টিউবটা রাখার পরে গ্র্যাজুয়ালি উই উইন্ড ফ্রম মেকানিক্যাল ভেন্টিলেশন, মেকানিক্যাল ভেন্টিলেশনটা আমরা স্টপ করে দিলাম। বেবি এখন ওই সিপ্যাপ যেটা দেখাচ্ছিলাম, সিপ্যাপ দিয়ে আমরা বেবিকে অক্সিজেন দিচ্ছি, এবং the baby is maintaining oxygen saturation now on CPAP. So যদি সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে, তোমরা কিন্তু নিউমোথরাক্সের কথা মাথায় রাখবা নিওনেটের ক্ষেত্রে। এটা কি, এটা চিনো সবাই, এই যে অ্যাবডোমিনাল কন্টেন্ট তোমার ডায়াফ্রামেটিক ওপেনিং দিয়ে সরাসরি চেস্ট ক্যাভিটিতে ঢুকে গেছে, ইউজুয়ালি লেফট সাইডে, লেফট পোস্টেরোল্যাটারাল যে ফোরামেন অফ বগটা লেগ যেটাকে বলে, সেই দিক দিয়েই ইন্টেস্টিনাল কন্টেন্ট গুলো ঢুকে যায়, এবং লেফট সাইডে লাংস বলতে আর কিছু নাই, পুরোটা চলে আসছে রাইট সাইডে, এবং দেখো তুমি মিডিয়াস্টেনামও কিন্তু রাইট সাইডে শিফট করে গেছে। সো এই ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই একটা লাংস দিয়ে হয়তো বা পুরো দুইটা লাংসে কোনোটাই হয়তো পুরোপুরি এক্সপ্যান্ডেড হতে পারছে না, তাহলে দ্য বেবি উইল সাফার ফ্রম সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। এই বেবিকেও কিন্তু তোমার মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হবে লাংসটাকে এক্সপ্যান্ড করার জন্য। যতক্ষণ পর্যন্ত এটাকে কারেক্টিভ সার্জারি আমরা না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত বেবিকে কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়েই রাখতে হবে। তো লম্বা ক্লাস, অনেক লম্বা সময়, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। ম্যাম ইয়েস, হ্যালো বলো। ম্যাম, সালাম আলাইকুম ম্যাম। ওই যে মানে নিউমোথোরাক্স এর বাচ্চাটাকে যে ভেন্টিলেশনের মাধ্যমে ইয়ে করা হলো ম্যাম, জিনিসটা একটু মানে পিকুলিয়ার লাগলো না, মানে মেকানিজমটা বুঝতে পারলাম না আমি। মানে যে ইয়াটা প্লুরাল স্পেসে আছে সেটা হ্যাঁ বের হলো কিভাবে? আর তার হ্যাঁ, মধ্যে ওকে তো আবার সিপ্যাপও দেওয়া হচ্ছে, তো কন্টিনিউয়াসলি প্রেসারের মধ্যে রাখা হচ্ছে না, মানে না, বের এই হলো প্রেশারটা কিভাবে? কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন তাকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে লাংসটা সামহাউ ইট হ্যাজ গেট অ্যাবজর্ব, যেটা যেটা নিউমোথোরাক্স যেটা ছিল, খুব সম্ভবত দ্যাট ওয়াজ টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স না বলে আমরা বলি দেয়ার ওয়াজ এন ওপেন কমিউনিকেশন বিটুইন দি চেস্ট ক্যাভিটি এবং এয়ারওয়ে। ধরো এখন আমি তাকে একটা ট্রাকিয়ার ভেতর দিয়ে একটা টিউব ঢোকালাম, মেকানিক্যাল ভেন্টিলেশনের কাজ হচ্ছে, মেকানিক্যাল ভেন্টিলেশন তোমাকে লাংসটাকে এক্সপান্ডও করে দিবে এবং কিছুটা বাতাসে বেরও করে নিয়ে আসবে। তাহলে ধরো যদি একটা ওপেনিং থেকে থাকে, ধরো যে ভিসারাল প্লুরাতে একটা ওপেনিং ছিল, যেটা তোমার প্লুরাল স্পেসে এয়ারটা অ্যাকুমুলেটেড হয়েছে, তো যেই যে মেকানিক্যাল ভেন্টিলেশন যেটা করছে, রেসপিরেশন দিছে বেবিটাকে লাংসটাকে এক্সপ্যান্ড করার জন্য, সেটা কিন্তু খানিকটা বাতাস টেনেও নিয়ে চলে আসছে বাইরে, ওই বাতাসের সাথে সাথেই হয়তো প্লুরাল স্পেসের বাতাসটাও বের হয়ে চলে আসছে। আচ্ছা, এটা গেল একটা কথা। আমরা যেটা করছি তখন মেকানিক্যাল ভেন্টিলেশন, আমরা কিন্তু খুব মিনিমাল প্রেসারে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন, নর্মাল একটা নিউনেটে এমনও দেখা গেছে আমরা তাকে প্রেসার দেই ধরো তোমার 25-30ও কিন্তু দেই, কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাত্র 12, 13, 14 প্রেসারে তাকে ভেন্টিলেশনটা দিছি। আবার সিপ্যাপেও আমরা 7, 8, 9, 10 করে প্রেসার দিই, একে মাত্র আমরা 4 প্রেসার দিয়ে রাখছি, সো দ্যাট কোনো মতে অক্সিজেনটা লাংসে গেলেই হলো। এত বেশি প্রেসার আমরা কোনো মতেই দিব না, যাতে পজিটিভ প্রেসারে তার লাংসটা আবার ওই রাপচার হয়ে যায়, আবারও যেন ওর লাংস থেকে লিক না করে, এই সাবধানতাটা আমাদের রাখতে হয় আর কি। বুঝা গেছে? জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি তোমরা তোমাদের রোল নাম্বারটা লিখে দিবা? কি করবো আমি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিব? ম্যাম হচ্ছে আমরা রোল নাম্বারটা চ্যাট বক্সে ম্যাম কমেন্ট করে দিবে আর কি সবাই। দিয়ে দাও। কোনো প্রশ্ন কার কি? আমি তো তখন দেখি নাই, প্রেজেন্ট কথা বলতে বলতে দেখা যায় না। সাউন্ড ঠিক আছে, সাউন্ড আমার মনে হয় আমার মোবাইলটা এখানে পাশে ছিল, মাহবুব বাবার মোবাইলটাতে এই ইয়েটা অন করে দিয়ে গেছে, গুগল মিট মোবাইল থেকে ওকো হচ্ছিল।
এরপর থেকে আর এটা হবে না।